আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিবারের মতোই আমি আব্দুর রহমান রাকিব আপনাদের সামনে প্যারানর্মাল ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকে ফরিদ হুজুরের আরও একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। গত মাসের শেষের দিকে আমি আমার ছোট মামার সাথে ফরিদ হুজুরের বাড়িতে যাই এবং সেখানে আমার মামা মূলত গিয়েছিলেন ওনার শ্বশুর বাড়ির কিছু সমস্যার সমাধান নেওয়ার জন্য। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ছোট মামার যখন সিরিয়াল আসে তখন আমরা ভেতরে প্রবেশ করি। এরপর ছোট মামা যখন ওনার শ্বশুরবাড়ির সেই সমস্যার কথা তুলে ধরেন তখন হুজুর কিছু আমলের কথা বলে দেন এবং ছোট একটা বোতলে তিনি জমজম কূপের পানি এবং সেই পানিতে কিছু আয়াত পরে সেখানে ফু দিয়ে এবং কিছু নিয়ম বলে দেন যে নিয়মে সেই পানিগুলো পান করাতে হবে। হুজুরকে অনেক আগেই বলে রেখেছিলাম যে হুজুর একটা ঘটনা লাগবে, তো হুজুর বলছিলেন যে ঠিক আছে, সময় করে আমি জানাবো তোমাকে। তো তারপর যখন সেদিন গেলাম তখন হুজুর বললেন যে আজকে আসর নামাজের পরে হুজুরের সাথে দেখা করতে। তো আমরা যে সময়টাতে গিয়েছিলাম হুজুরের বাড়িতে তখন ছিল জোহরের আজানের আগে। তো হুজুরের কাছ থেকে সেই পানি পোড়াটা নিয়ে মামাকে নিয়ে আমি চলে আসি বাসায়। তারপর বাসা থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর পুনরায় চলে যাই সেই ফরিদ হুজুরের বাড়িতে। ফরিদ হুজুর যে মসজিদে ইমামতি করেন সে মসজিদে আসরের সালাত আদায় করে তারপর হুজুরের সাথে হাঁটতে হাঁটতে হুজুর বলতে থাকেন ওনার সেই ঘটনার কথা। ফরিদ হুজুর বলছিলেন, দাখিল পাশ করার পর হুজুর বেশ কয়েকটা মাদ্রাসাতে ইন্টারভিউ দেন এবং একটা মাদ্রাসাতে ইন্টারভিউতে টিকে তিনি সেখানে সেই মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পান। 5 ওয়াক্ত আজান দেওয়া ছাড়াও মসজিদের টুকটাক কাজ, পরিষ্কার করা, সময় মতো লাইট ফ্যান অফ করা, বাইরের উঠোন ঝাড়ু দেয়া, এইসব কাজে ছিল ওনার প্রতিনিয়ত। এবং তিনি মুয়াজ্জিন হিসেবে জয়েন করেছিলেন সেই মাদ্রাসায়। সে মাদ্রাসার মসজিদে বেশ কয়েক মাস পেরিয়ে গিয়েছে। মসজিদের পাশেই একতলা ছোট একটা রুম ছিল, সেই রুমেই ফরিদ হুজুর থাকতেন। বলে রাখা ভালো যে ফরিদ হুজুর যে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন সেই মসজিদটা ছিল ওনাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তো সেই ক্ষেত্রে তো তিনি আর বাড়িতে থেকে ডিউটি করতে পারবেন না, তাই ওই মসজিদের পাশের যে ছোট একতলা এক রুম একটা ছিল সেখানে তিনি থাকতেন। আর মসজিদের ইমামের কথা বললে মাদ্রাসার যে প্রধান শিক্ষক অর্থাৎ অধ্যক্ষ তিনি এই গ্রামেরই বাসিন্দা এবং ওনার নিজস্ব বাড়ি আছে। তো সেই ক্ষেত্রে তিনি এখানে থাকেন না, তিনি ওনার বাড়িতেই থাকেন। আর ছোট যে ঘরটা নির্মাণ করা হয়েছে এটা অবশ্য স্পেশালভাবে মুয়াজ্জিনের জন্য নির্মাণ করা হয়েছে, কারণ সার্বক্ষণিক মুয়াজ্জিনকে মসজিদের পাশে থাকতে হবে, নিয়মিত ঠিক সময় মতো আজান দিতে হবে, বিভিন্ন সমস্যা দেখা দিলে সেগুলো ঠিকঠাক করতে হবে। তো এই সব দায়িত্বের কারণেই মুয়াজ্জিনকে মসজিদের কাছে রাখা হচ্ছিল। প্রথম কয়েক মাস কাটার পর এলাকার কিছু লোকজন ওনাদের বাড়ির ছোটোখাটো প্যারানর্মাল সমস্যার বিষয়ে ফরিদ হুজুরের সাথে আলাপ আলোচনা করতে আসতেন। তো ফরিদ হুজুর যেহেতু ওনার উস্তাদের সাথে থেকে কিছু হলেও আয়ত্ত করতে পেরেছেন, তিনি ওনার উস্তাদের দেয়া সেই জ্ঞান অনুযায়ী তিনি তাদের সমাধান বলে দিতেন এবং আল্লাহর রহমতে যাদেরকে তিনি সমাধান বলে দিতেন তারা সবাই সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে, যার দরুন বেশ কয়েক মাসের ভেতরেই ফরিদ হুজুর ওই এলাকায় বেশ একজন সুনামধন্য ব্যক্তি হয়ে ওঠেন এবং সবার মুখে মুখেই প্রচলিত ছিল যে ফরিদ হুজুরের ঝাড়ফুঁকে, ফরিদ হুজুরের পরা পানিতে, তাবিজে নাকি অনেক জিনে ধরা রোগী সুস্থ হয়ে যাচ্ছে। প্রায় 3 মাস মুয়াজ্জিনের দায়িত্ব পালন করার পর ফরিদ হুজুর ওনার নিজের বাড়ির লোকেদের জন্য বেশ মন টানছিল, যার দরুন তিনি মসজিদের কর্তৃপক্ষের লোকজনের কাছে ছুটি চেয়ে আবেদন করেন। তো ওনারাও হুজুরকে ছুটি দেওয়ার জন্য বলে দেন। তো হুজুর করেন কি, তিনি ঠিক করেন যে তিনি যেদিন ছুটি পেয়েছেন সেদিন ছিল বৃহস্পতিবার। তো হুজুর
ভাবলেন যে আগামীকাল তো জুমাবার, জুমার নামাজ শেষ করে বিকেলের দিকে তিনি বাড়ির পথে রওনা দিবেন। তো শুক্রবার ফজরের সালাতের পর হুজুর ওনার নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নিতে নিতে ওনার প্রায় একটা ঘুমের ভাব এসে গিয়েছিল এবং উনি ঘুমিয়ে পড়েন। ওনার হঠাৎ করে ঘুম ভাঙে, ওনার রুমের দরজায় কেউ যেন নক করছে। তো উনি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গিয়ে তিনি দরজাটা খোলেন। খোলার পর দেখেন দুইজন মধ্যবয়স্ক লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং তারা ফরিদ হুজুরকে দেখেই সর্বপ্রথম সালাম দেয়। ফরিদ হুজুর সালামের জবাব নিয়ে ওনাদেরকে ভেতরে আসতে বলেন। ওনারা ভিতরে এসে একটা চেয়ারে বসেন, দুইটা চেয়ারে বসেন, আর ফরিদ হুজুর বসেন খাটের উপরে। তো বসার পর ফরিদ হুজুর বলছিলেন যে আপনারা কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন একটু যদি বিস্তারিত বলতেন। ওনারা দুজন বলছিলেন যে আমরা এই গ্রাম থেকে 2 গ্রাম পরে একটা নদীর চর এলাকা আছে, ওখান থেকে ওনারা এসেছেন এবং ওনাদের ফ্যামিলির একটা বিরাট সমস্যা ঘটেছে এবং বেশ কয়েক মাস ধরে সেই সমস্যাটা চলছে এবং ওনারা নাকি এই সমস্যাটা নিয়ে অনেক হুজুর, কবিরাজ, তান্ত্রিকের কাছে গিয়েছিলেন, কিন্তু সেই সমস্যার নাকি কোনো সমাধান তারা পাচ্ছিলেন না। পরবর্তীতে নাকি লোক মারফতে সেই লোকেরা ফরিদ হুজুরের নাম জানতে পারে এবং সেই হিসেবেই তারা এই হুজুরের কাছে এখানে এসেছে। ফরিদ হুজুর তখন ওনাদেরকে বলেন যে আমি লোক দেখানো কোনো কাজ করি না, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর মায়ায়, দয়া মায়ায় আমি যতটুকু পারি কোরআনের পদ্ধতিতে আমি চিকিৎসা করার চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভরসা। হুজুর তখন ওই 2 জন ব্যক্তির কাছ থেকে জানতে চান তাদের পরিবারের সমস্যা সম্পর্কে। তখন ওই 2 জন ব্যক্তির মধ্য থেকে যে লোকটা বয়স্ক ছিল সে ফরিদ হুজুরকে বলে যে তাদের ঘরের, অর্থাৎ ওনার নাতির কথা বলছিলেন। ওনার নাতি বয়স হবে 17 থেকে 18 বছর, বেশ সুঠাম দেহের অধিকারী এবং অনেকটাই লম্বা। দেখে বোঝা যায় না যে ওর বয়স 17-18। বেশিরভাগ লোকই বলে সে প্রাপ্তবয়স্ক 24-25 বছর বয়সের ছেলে। বেশ কয়েক মাস আগে সে নাকি তাদের স্কুল থেকে বনভোজনে গিয়েছিল এবং সেই বনভোজন থেকে ফিরে আসার পর থেকে সে নানান ধরনের অদ্ভুত রকমের আচরণ করছিল। ওই ব্যক্তিটি বলেন যে ওনার যে নাতি, ওনার নাম ছিল রাফসান। তো রাফসান শারীরিকভাবে বেশ শক্ত সামর্থ্য একজন ব্যক্তি ছিল, কিন্তু ও যখন ওই বনভোজন থেকে ফিরে আসে তখন তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে খুবই অসুস্থ এবং সেই অসুস্থতা নাকি দিন দিন প্রতিনিয়তই বাড়তে থাকে। এবং সে রাফসান, তাদের বাড়িতে ছিল 2টো ঘর। একটা ঘরে তার মা বাবা থাকতো এবং আরেকটা ঘরে 2টো রুম ছিল। 2 রুমের মধ্যে এক রুমে তার দাদা দাদি থাকতো এবং আরেক রুমে সে একা থাকতো। তো রাফসানের দাদা বলছিল যে তাদের পাশের রুমেই তো রাফসান থাকতো। তো একদিন রাতে হঠাৎ করে তারা খেয়াল করেন যে রাফসানের কণ্ঠে কেউ যেন গুঙিয়ে গুঙিয়ে কান্না করতেছে। তো রাফসানের দাদা এই জিনিসটা শুনে তিনি আটকে ওঠেন ঘুম থেকে। উঠে তিনি রাফসানের দরজার সামনে কেউ কয়েকবার নক করেন এবং তিনি নক করে বলছিলেন, কিরে রাফসান, কান্না করতেছিস কেন, কি সমস্যা, দরজাটা খোল। তো রাফসানের নাকি ওইরকম স্বভাব ছিল, সে সবসময় তার রুমের দরজা লাগিয়ে সে ঘুমাতো। তো রাফসানের দাদা যখন রাফসানের গুঙিয়ে গুঙিয়ে কান্নার আওয়াজ পাচ্ছিলেন তখন তিনি তো দরজার সামনে গিয়ে নক করেন। কয়েকবার নক করার পর রাফসানের দাদা শুনতে পান রাফসানের সে কান্নাটা বন্ধ হয়ে গিয়েছে। তবুও শিওর হওয়ার জন্য রাফসানের দাদা বারবার নক করছিল এবং জোরে জোরে রাফসানের নাম ধরে ডাকছিল। তো জোরে জোরে যখন নাম ধরে ডাকছিল তখনও কোনো উত্তর আসছিল না ভেতর থেকে। তো রাফসানের দাদা তখন একটু চিন্তিত হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন যে ভেতরে কোনো সমস্যা হলো কিনা। তিনি জানেন যে ওনাদের বাড়ির পেছনের ওই রাফসানের রুমের সাথেই পেছনের দিকে একটা ছোট দরজা আছে। তো তিনি বাইরে যান, বাইরে গিয়ে ওই দরজার দিকে গিয়ে আবারও তিনি নক করেন। রাফসান বলে ডাকছিলেন, তখনও ভেতর থেকে কোনো উত্তর আসছিল না। রাফসানের দাদা যখন পুনরায় ওখান থেকে ফিরে ওনার রুমে চলে আসবেন তখন হঠাৎ করেই ওনার কাঁধে কেউ একজন হাত রাখে এবং সাথে সাথে
রাফসানের দাদা একটু আঁতকে উঠে পেছনের দিকে ঘুরে তাকান এবং দেখেন সেখানে রাফসান দাঁড়িয়ে আছে। তো রাফসানকে দেখার পর রাফসান বলছিল যে, দাদা তুমি এখানে এত রাতে কী করছো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? তো রাফসানের দাদা বলছিল যে, আমি তো তোর রুমের ভেতর থেকে তোর কণ্ঠে কান্নার আওয়াজ শুনতেছিলাম, কিন্তু তুই তো দরজা খুলতেছিস না। তো রাফসান বলে, আপনি আমার রুমের ভেতরে কান্নার আওয়াজ পাবেন কোথায়? আমি তো কিছুক্ষণ আগে বের হয়ে আম্মু আব্বুদের ঘরে গেলাম, সেখান থেকে আমার অসুস্থ ফিল হচ্ছে, আমি ওষুধ নিয়ে আসলাম সেখান থেকে। তো এই কথা বলার পরে রাফসানের দাদা তিনি চুপ হয়ে যান এবং এই বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করছিলেন। তো পরবর্তীতে রাফসানকে সাথে নিয়ে তিনি রুমের ভেতরে আসেন। আসার পরে ওই যে সর্বপ্রথম যে দরজায় রাফসানের দাদা নক করছিলেন, অর্থাৎ রাফসানের রুমের দরজায়, তো তিনি হালকা করে আলতো করে ধাক্কা দিয়ে দেখেন যে রাফসানের দরজাটা ওটা খোলাই আছে। তো পরবর্তীতে রাফসান সেই রুমে ঢুকে সে আবার পুনরায় ঘুমিয়ে পড়ে। তো রাফসানের দাদাও সেদিনের মতো ঘুমিয়ে পড়েন। ওই ঘটনার 2-3 দিন পর থেকেই রাফসান অদ্ভুত রকমের আচরণ করত। রাফসানের স্বভাবটা ছিল এরকম, সে খুব রাগী স্বভাবের একটা ছেলে ছিল এবং যে কারোর সাথে কথা বললেই সে রাগ দেখাতো। তবে তার দাদা দাদির সঙ্গে কথা বলে সে রাগ দেখাতো না। তার মা বাবা এবং অন্যান্য ভাই বোন যারা আছে এবং ওর বন্ধু বান্ধব প্রতিবেশী সবার সাথে কথা বললেই সে জোর গলায় রেগে মেগে কথা বলতো। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ রাফসানের পরিবার, রাফসানের মা বাবা, তার দাদা দাদি সবাই খেয়াল করছে যে রাফসান ইদানিং অনেক চুপচাপ হয়ে গিয়েছে এবং যাদের সাথেই কথা বলছে খুবই নম্র ভদ্রভাবে, সুন্দরভাবে সে সুন্দর ব্যবহার করতেছে। তো এই জিনিসটা দেখার পর পরিবারের সদস্যরা বেশ মনে মনে খুশি হয় যে ঠিক আছে, রাফসান ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন পর রাফসানের দাদা দাদি ওনার যে ছোট ছেলে ছিল, ওনাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, পরের 2 গ্রাম পরে তাদের বাড়ি, সেখানে তারা বেড়াতে চলে যান। তো রাফসানের বাবা মা রাফসানকে বলেন যে তারা তো বেড়াতে চলে গিয়েছেন, তুই ওই ঘরে কেন একা থাকবি, তুই আমাদের সাথে থাক, একই ঘরে থাক। তো রাফসান নাকি বলছিল যে না, আমার এখানে ভালো লাগে না, আমার রুম ছাড়া আমার ঘুম আসে না। তো এই কথা বলার পর তো সেদিনের মতো রাতে রাফসান তার ঘরে একা থাকতে চলে যায়। রাফসানের বাবা মা ঘুমিয়ে পড়েছেন 10টা-11টার দিকেই। তো রাফসানও তার সময় মতো তার রুমে চলে যায়। রাফসানের বাবার হঠাৎ করে ঘুম ভাঙে রাফসানের চিল্লাচিল্লিতে। মানে এমনটা মনে হচ্ছিল যে রাফসানকে কেউ খুব মারধর করতেছে, বেদম পিটাচ্ছে, এরকম একটা ধুমধাম শব্দ হচ্ছিল। আর সেই সাথে রাফসানের বাবা রাফসানের চিল্লাচিল্লি এবং আর্তনাদ শুনতে পাচ্ছিলেন। রাফসানের বাবা তখন তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে তিনি টর্চ লাইট হাতে নিয়ে, অর্থাৎ ওনাদের ঘর থেকে রাফসানের যে ঘরটা ছিল সেটা একটু দূরে, হেঁটে যেতে মিনিমাম 30 সেকেন্ড সময় লাগবে। তো তিনি টর্চ লাইটটা হাতে নিয়ে দৌড়ে সে ঘরের সামনে যান। সেখানে গিয়ে তিনি বারবার দরজা নক করছিলেন, কিন্তু কোনোভাবেই রাফসান দরজা খুলছিল না এবং তিনি ঠিক আগের মতোই ওই যে ধুমধাম আওয়াজ শুনতেছেন এবং রাফসানের আর্তনাদ করার শব্দ শুনতে পাচ্ছেন। রাফসানের বাবা তখন তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। আল্লাহু আকবার বলে তিনি কয়েকটা চিৎকার দেন। এরপর ভেতর থেকে, রাফসানের রুমের ভেতর থেকে যে আর্তনাদ এবং ধুমধাম শব্দ হচ্ছিল সেই শব্দটা বন্ধ হয়ে যায়। রাফসানের বাবা তখন জোরে একটা ধাক্কা দেন রাফসানের রুমের দরজায় এবং সাথে সাথে দরজাটা খুলে যায়। দরজাটা খুলে যাওয়ার পর তিনি টর্চ লাইটটা হাতে নিয়ে এদিক এদিক খুঁজেন এবং তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না যে রাফসান ঘরের ভিতর নেই। তিনি সাথে সাথে রুমের লাইটটা জ্বালিয়ে দেন এবং এদিক ওদিক খোঁজার পর তিনি দেখতে পান রাফসানের পা দুটো দেখা যাচ্ছে খাটের নিচে। তখন তিনি খাটের নিচে বরাবর টর্চ লাইটটা ধরার পর দেখেন ওনার ছেলে রাফসান খাটের নিচে উপুত হয়ে শুয়ে আছে। রাফসানের বাবা তখন রাফসানের 2 পা ধরে টেনে খাটের নিচ থেকে বের করে আনেন এবং বের করার পর তিনি যা দেখেন, রাফসানের শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। এমনটা মনে হচ্ছে খুব ধারালো নখ দিয়ে ওর পিঠ, বুক এবং হাতের বাহুগুলো কেউ আঁচড়ে দিয়েছে এবং টাটকা রক্ত এখনো চকচক করে লেগে আছে ওই আঁচড়ে যাওয়া স্থানগুলোতে। এই জিনিসটা দেখে রাফসানের বাবা দেখেন যে
তাদের ঘরের পেছনের অর্থাৎ রাফসানের রুমের পেছনে যে দরজাটা আছে সেটাও ভেতর দিয়ে ভালোভাবে বন্ধ করা, এবং এই রুমে কোনো মানবজাতির অস্তিত্ব নেই। তিনি যখন ভেতরে ঢুকেছেন রাফসান ছাড়া আর কারো অস্তিত্ব তিনি টের পাননি। তাহলে এইসব কিভাবে ঘটল? রাফসানের বাবা তখন এই ঘরে অশরীরীর অস্তিত্ব টের পাচ্ছিলেন, এবং ওনার কেন যেন মনে হচ্ছিল সিলিংয়ের উপর কেউ যেন বসে আছে। এবং এই কথাটা যখন উনি ভাবছিলেন তখন সাথে সাথে তিনি সিলিংয়ের দিকে তাকান, এবং সিলিংয়ের দিকে তাকানো মাত্রই তিনি এমন একটা জিনিস দেখতে পান। সেই জিনিস দেখা মাত্র তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না, সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। এবং অজ্ঞান হয়ে যাওয়ার আগ মুহূর্তে তিনি যা দেখলেন সেটা হলো তাদের সেই টিনের ঘরে সিলিংয়ের অংশটুকু চিকন চিকন বাঁশ দিয়ে পরিবেষ্টিত ছিল, এবং তিনি যেটা দেখতে পান ওই বাঁশগুলোর উপর একটা অবয়ব বসে আছে। কুচকুচে কালো শরীর, নখগুলো এত লম্বা দেখে মনে হচ্ছিল প্রত্যেকটা আঙুলের নখগুলো বেশি, অর্থাৎ 1 ফুটের মতো লম্বা হবে। চুলগুলো বাবরি এবং চোখ দুটো রক্ত লাল টকটক করছিল। আর সে রাফসানের বাবার দিকে তাকিয়ে বিদঘুটে একটা হাসি দেয়, এবং এই জিনিসটা দেখে সাথে সাথেই রাফসানের বাবা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গিয়েছে। আশেপাশের কিছু প্রতিবেশী এবং ওনার আত্মীয় স্বজন তাদেরকে ঘিরে রেখেছেন। তো ওনার যখন জ্ঞান ফিরে তখন ওনার অজ্ঞান হওয়ার আগের মুহূর্তের কথা মনে পড়ে যায়, এবং সাথে সাথে তিনি লাফ দিয়ে উঠে বসেন। উঠে বসে তিনি জিজ্ঞেস করছিলেন যে আমার ছেলে কোথায়, আমার আব্বু রাফসান কোথায়। তো এ কথা জিজ্ঞেস করাতে আশেপাশের লোকেরা বলছিল যে হ্যাঁ আছে, রাফসান সুস্থ আছে, ভালো আছে, তাকে ডাক্তার দেখানো হয়েছে, সে এখন রুমের ভেতর শুয়ে আছে। রাফসানের মা তখন রাফসানের বাবাকে এমনভাবে শাসাচ্ছিল, মানে রাফসানের বাবা তখন বুঝতে পারছিলেন যে কেন তার উপরে এত রাগ দেখাচ্ছে রাফসানের মা। তো তখন রাফসানের মা বলছিল, তুমি এত জানোয়ার হলা কিভাবে যে নিজের ছেলের গায়ে হাত তুলো। মানে রাফসানের বাবা নিজেকে বিশ্বাস করতে পারছিলেন, এবং তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছিলেন গতকাল রাতের ঘটনাটা। তিনি রুমে প্রবেশ করেছেন, দেখেন এরকম এরকম অবস্থা, এবং একটা অবয়ব দেখতে পেলেন। এই কথা একটা মানুষও রাফসানের বাবার এই কথাটা বিশ্বাস করেনি, এবং রাফসান নিজেই নাকি বলেছে যে আব্বা রাতে এতটার সময় আমার রুমে আসার পর আমি দরজা খুলে দিই, দরজা খুলে দেওয়ার পর রাফসানের বাবা নাকি ভেতরে ঢুকে বেদম অনেক মারছিল তার ছেলেকে, অর্থাৎ রাফসানকে অনেক মারছিল, এবং ধারালো কিছু বস্তু দিয়ে নাকি রাফসানের শরীরে এভাবে আছড়ে দেয় তার বাবা নিজেই। এই কথা শোনার পর তো রাফসানের বাবা আকাশ থেকে নেমে পড়লেন। বোঝা যাচ্ছিল যে উনি কিছুই বুঝতে পারছিলেন না। তো পরিবারের সবাই রাফসানের বাবার উপর রাগ, কিন্তু রাফসানের বাবা কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছিলেন না। দুপুরবেলা গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। তিনি আসেন। আসার পর সর্বপ্রথম নিজের সমস্যার কথা, নিজেদের ফ্যামিলির সমস্যার কথা বলা হয়। তখন কিন্তু রাফসানের দাদা দাদিও এই সংবাদ শুনে তারা চলে এসেছিল। আসার পর রাফসানের দাদাই হুজুরের সাথে কথা বলছিলেন, এবং রাফসানের দাদা বেশ কয়েকদিন আগের ঘটনাটা তিনি হুজুরকে বলেন যে এরকম আমি ওর রুমের ভেতর থেকে ওর কণ্ঠে কান্নার আওয়াজ শুনেছিলাম। পরবর্তীতে আমি যখন বাইরে যাই তখন দেখি সে অন্য রুম থেকে এসেছে। আজকে এই ঘটনাটা ঘটলো, কিন্তু রাফসানের বাবা তিনি বিশ্বাস করতে পারছেন না। তো হুজুর যখন রাফসানের বাবাকে জিজ্ঞেস করেন যে আপনি এবার বলেন কি হয়েছিল, তো রাফসানের বাবা যেটা গতকাল রাতে ঘটেছিল সত্যিটা, এই কথাটা তিনি বলেন যে তিনি ওনার ছেলের আর্তনাদের চিৎকার শুনে তিনি রুমে গিয়েছিলেন, গিয়ে তিনি এরকম অবস্থা দেখেছেন, এবং একটা অবয়বকে তিনি তার রুমের সিলিংয়ের উপর বসে থাকতে দেখেছেন। দেখে তিনি অজ্ঞান হয়ে যান। কিন্তু সকালে যখন ওনার জ্ঞান ফিরে তখন পরিবারের অন্যান্য সদস্যরা বলছিল যে রাফসানের বাবাই নাকি রাফসানকে মেরেছে, এবং রাফসান এই কথাটা ক্লিয়ার করে। সে স্পষ্টভাবেই দেখেছে যে তার বাবা রুমের ভেতর ঢুকে তাকে মেরেছে। তো হুজুর তখন দুইজনের মুখ থেকে দুই রকম কথা শুনে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তো তিনি প্রাথমিকভাবে কিছু তাবিজ দিয়ে যান। তো সেই তাবিজের ভেতরে নাকি আয়াতুল কুরসি লেখা ছিল,
এবং তিনি বলছিলেন যে আয়াতুল কুরসি লেখা 2টা তাবিজ, একটা তার বাবার গলায় আর একটা রাফসানের গলায় যেন ঝুলিয়ে দেওয়া হয়। এবং তিনি অপেক্ষা করতে বলেন যে এই রাত্রে অর্থাৎ আজকে রাতে যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝে নেবেন যে বড় কোনো আলেম দেখাতে হবে, ওনার দ্বারা আর এই কাজ করা সম্ভব না। ওই দিন রাতে রাফসানের বাবা রাফসানকে একা থাকতে দেয়নি, তাদের সাথে অর্থাৎ রাফসানের বাবা মা এবং রাফসান একই বিছানায় একই খাটে ঘুমায়। ঘুমানোর পর রাফসানের বাবা ওই দিন রাতে একটা স্বপ্ন দেখেন। রাফসানের বাবা দেখছিলেন উনি একটা রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং দূর থেকে কারো হেঁটে আসার শব্দ তিনি শুনছিলেন। তো তিনি হয়ে দাঁড়িয়ে আছেন এবং চারপাশ অনেকটাই অন্ধকার। সে অন্ধকার কেটে একটা অবয়ব তিনি দেখতে পান এবং যে অবয়বটা তিনি দেখেন সেটা তিনি ওই দিন রাতে রাফসানের ঘরের সিলিংয়ে দেখেছিলেন। ঠিক সেই অবয়বটা কালো কুচকুচে, মাথার চুলগুলো এলোমেলো, সে হাতে একটা সাদা ধবধবে ছোট বিড়ালের বাচ্চা নিয়ে সামনে আসে এবং এসে ওনার ঠিক 5-6 হাত সামনে দাঁড়িয়ে সে খুব ভালো করে অনেকক্ষণ রাফসানের বাবার চোখ বরাবর তাকিয়ে থাকে এবং রাফসানের বাবাও ওই অবয়বটার চোখে চোখ রেখে তাকিয়ে থাকেন। একটা সময় ওই অবয়বটা তার হাতে থাকা বিড়ালের বাচ্চাটার মাথাটা ঘুরিয়ে তার গাড়টা মটকে দেয়। তার ঘাড় মটকে দেওয়ার পর বিড়াল ছানাটা তার হাত থেকে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে বিড়ালের বাচ্চাটার প্রাণ সেখানে চলে যায়। এবং রাফসানের বাবা স্বপ্নের মধ্যে যে জিনিসটা দেখছিলেন যে বিড়ালের বাচ্চাটার প্রাণ যখন চলে যায় তখন বিড়ালের বাচ্চাটার মতো একটা ছায়া, সাদা ছায়া বিড়ালের শরীর থেকে বের হয়ে ধীরে ধীরে আকাশের দিকে উঠতে উঠতে অদৃশ্য হয়ে যায়। এবং এই দৃশ্যটা দেখার পর সাথে সাথেই ওনার সেই স্বপ্নটাও শেষ হয়ে যায় এবং ওনার ঘুমও ভেঙে যায়। তিনি বিছানা থেকে উঠে বসেন, চারপাশটা ভালো করে তাকান, তাকিয়ে তিনি টেবিলের উপরে যান, সেখানে গিয়ে টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে তিনি 1 গ্লাস পানি খান এবং ওনার গলা বুক শুকিয়ে যাচ্ছিল বারবার। তিনি বারবার পানি খাচ্ছিলেন। পানি খেতে খেতে ওনার ঘুমের 12টা বেজে গিয়েছে। কোনোভাবেই ওনার আর ঘুম আসছিল না। তিনি দেখেন রাফসান শুয়ে আছে, তার স্ত্রীও শুয়ে আছে বিছানায়। তারপরেও কষ্ট করে তিনি আবারও বিছানায় শুয়ে পড়েন এবং ঘুমানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠার পর দেখে যে ওনার ছেলে বসে আছে উঠে, এবং রাফসানের বাবা যখনই ঘুম থেকে উঠেন তখন রাফসান তার বাবাকে বলে যে আব্বা, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, খুব ভয় লাগছিল এই স্বপ্নটা দেখে। তো রাফসানের বাবা বলছিলেন কি স্বপ্ন দেখেছো তুমি? তো তখন রাফসান যেটা বলে সেটা শুনে রাফসানের বাবা হয়ে যান। মানে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে একই রকমের স্বপ্ন সে নিজে দেখেছে এবং তার ছেলেও দেখেছে। অর্থাৎ রাফসানের বাবা যে স্বপ্নটা রাতে দেখেছেন ঠিক একই রকম, চুল পরিমাণও কোনো বেশ কম নেই, সেই স্বপ্নটা তার ছেলেও দেখেছে। রাফসানের দাদার সাথে রাফসানের আব্বার দেখা হলে তিনি তার ছেলেকে বলেন যে আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো একটা গন্ডগোল আছে। তো এই কথা বলার পরে রাফসানের আব্বা ওনার আব্বাকে জিজ্ঞেস করেন যে কেন, কি হয়েছে? তখন রাফসানের দাদা বলেন যে আমি আজকে রাতেও রাফসানের রুম থেকে রাফসানের কণ্ঠে গুঙিয়ে গুঙিয়ে কান্না করার আওয়াজ শুনতে পেয়েছি, কিন্তু যখনই তিনি 2-3 বার রাফসানের নাম ধরে ডাক দিয়েছেন তখনই নাকি ওই কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছে। তো এই কথা শোনার পর রাফসানের বাবা বুঝতে পারেন যে আসলেই খুব গুরুতর একটা সমস্যা পড়েছেন। তো তিনি তখন ওই ইমাম সাহেবকে আবারও ডাকান, যে ইমাম সাহেব ওনাদেরকে গতকালকে তাবিজ দিয়েছিলেন। তো ইমাম সাহেব আসার পর ইমাম সাহেবকে এই কথা বলেন যে তারা আজকে রাতে 2 জনে একই রকমের স্বপ্ন দেখেছে এবং রাফসানের দাদা রাফসানের নিজ কণ্ঠে গুঙানির আওয়াজ শুনেছেন রাফসানের রুম থেকে, কিন্তু ওই রাতে তো রাফসান ওখানে ছিল না, ওই রুম একেবারেই ফাঁকা ছিল। হুজুর ওনাদের মুখ থেকে এসব কথা শুনে বলেন যে আমাকে মাফ করবেন, আমার পক্ষে আপনাদের এই সমস্যাটা সমাধান করা সম্ভব না, আমি একজন আলেমের ঠিকানা দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। তো রাফসানের বাবা এবং দাদা দুজনেই মিলে ওই আলেমের কাছে যান, তাদের বিগত দিনের ঘটনাগুলো খুলে বলেন। তো তিনিও নাকি একটা ছোটোখাটো সমাধান দিয়ে দেন
তো সেগুলো তারা পালন করার পরেও কোনো সমাধান হচ্ছিল না। প্রতিদিন প্রতি রাতে তারা দুজনেই একই রকম স্বপ্নে দেখত, এবং তারা প্রথম দিন যে স্বপ্ন দেখত, পরের দিন অন্য আরেকটা স্বপ্ন দেখত, এর পরের দিন অন্য আরেকটা স্বপ্ন দেখত। অবাক করার বিষয়, বাবা এবং ছেলে দুজনেই সেম স্বপ্ন দেখত, এবং তারা যেদিন যেদিন স্বপ্ন দেখত ওই দিন রাতেই রাফসানের দাদারা যে রুমে থাকতেন সেই রুমের পাশেই তো রাফসানের রুম ছিল। ওই রাফসানের রুম থেকে রাফসানের কণ্ঠে গুনগানের আওয়াজ শুনতে পেতেন রাফসানের দাদা। তো এইভাবে 2 জন আলেম, 3 জন কবিরাজ, মোট 5 জনকে দেখানোর পরও যখন সমস্ত কার্যকলাপ ব্যর্থ হচ্ছিল, তখন ওনারা সন্ধান পান ফরিদ হুজুরের, এবং তারা এখন ফরিদ হুজুরের এখানে বসে আছেন। ফরিদ হুজুর ওনাদের মুখ থেকে এই কথাগুলো শুনে তিনি বেশ চিন্তায় পড়ে যান এবং মনে মনে অনেকক্ষণ ভাবছিলেন। এদিকে উনি যখন ঘুম থেকে উঠেন তখন প্রায় 11টার মতো বেজে গিয়েছে, এবং কিছুক্ষণ পরেই জুম্মার নামাজের সময় হয়ে যাবে। তো তিনি তাদেরকে বলেন, আমি তো আজকে বাড়িতে চলে যাব জুম্মার নামাজের পর, আপনারা কাজ করেন, আপনারা জুম্মার নামাজ পড়া শেষ করেন, শেষ করে তারপর আমার রুমে এসে আমার সাথে দেখা করবেন। তো তখন ফরিদ হুজুর বের হয়ে যান রুম থেকে, এবং গোসল শেষ করে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করেন, এবং মসজিদের ভেতরে যে এসিগুলো ছিল সেগুলো অন করে দেন। অন করে তিনি সেখানে বসে কোরআন তেলাওয়াত করছিলেন 12টার আগ মুহূর্তে। তো 12টা বাজার পরে 12টা 10 মিনিটে তিনি তখন আজান দিয়ে দেন। তো আজান দেওয়ার পর ধীরে ধীরে মুসল্লি আসে, নামাজ শেষ হয়। নামাজ শেষ হওয়ার পরে ওই 2 জন ব্যক্তি পুনরায় ফরিদ হুজুরের রুমে আর আসেনি। ফরিদ হুজুর বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, তবুও তারা আসছিল না। ফরিদ হুজুর বাইরে যান, বাইরে গিয়ে তিনি এদিক সেদিক দেখেন, মসজিদের আশপাশটা ভালো করে দেখেন, তবুও তিনি ওই 2 জন ব্যক্তিকে পাননি খুঁজে। ফরিদ হুজুর কিন্তু স্পষ্টভাবেই তাদেরকে বলে দিয়েছিলেন যেন জুম্মার নামাজের পর তাদের ফরিদ হুজুরের সাথে যেন ওরা দেখা করে, কিন্তু ওরা 2 জন আর আসেনি। তো ফরিদ হুজুর আর কী করবেন, তারা যেহেতু আসেনি, তো তিনি ভেবে নিলেন যে ওনারা হয়তো চলে গিয়েছে, হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল, সে কারণে তারা থাকতে পারেনি। তো ফরিদ হুজুর রুমে এসে ওনার ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে নেন, গুছিয়ে তিনি রওনা দেন। রওনা দিয়ে তিনি সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছে যান। ফরিদ হুজুর বাড়িতে এসে মাগরিবের নামাজের পর ওনার উস্তাদের বাসায় চলে যান সরাসরি। ওখানে যাওয়ার পর ওনার উস্তাদ ওনাকে ডেকে বলেন যে, ফরিদ, আজকে কি তোমার মাদ্রাসায় তোমার রুমে কি 2 জন লোক এসেছিল এবং তারা তাদের ফ্যামিলির সমস্যার তোমাকে বলেছিল? তো ফরিদ হুজুর বলেন যে, জি উস্তাদ, জি, ওরা 2 জন তো আমাকে বলেছিল। তো ওদের 2 জনকে আমি বলেছি যে নামাজের পর যেন ওরা দেখা করে, কিন্তু পরবর্তীতে আমি ওদের খুঁজে পাইনি। উস্তাদ বলেন যে ওদের বাড়িতে চলে গিয়েছে, ওদের বাড়ি থেকে কল এসেছিল, ওদের বাড়িতে অনেক সমস্যা চলছিল, সে কারণে তারা চলে যায়। তো ফরিদ হুজুর বুঝতে পারেন যে উস্তাদ হয়তো ওনার জিন মারফতে এই খবরটা তিনি পেয়েছেন। ওনার উস্তাদ তখন বলেন যে ওদের পরিবার খুবই ঝুঁকির মধ্যে আছে, যদি বেশি দেরি হয় তাহলে নাকি ওই বাড়িতে যে জিন ভর করেছে সেই জিনগুলো নাকি রাফসান এবং রাফসানের বাবাকে মেরে ফেলবে। তো উস্তাদ তখন বলছিলেন ফরিদ হুজুরকে, যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায় নেও, তুমি এই দায়িত্বটা নেবে এবং তুমি এই কেসটা সলভ করবে। ফরিদ হুজুর তখন বলেন যে, হুজুর, আমার তো এই বিষয়ে এত জ্ঞান নেই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। আপনি যদি একটু রাস্তাটা বলে দিতেন যে কিভাবে কি করব। উস্তাদ তখন বলেন যে, তুমি বাসায় চলে যাও, রাতে যখন তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে, তাহাজ্জুদের নামাজ শেষ করে তুমি নামাজের বিছানায় বসে থাকবে, আমি একজনকে পাঠাবো, সে তোমাকে সেই সমস্যার সমাধানটা বলে দেবে। ফরিদ হুজুর ওই দিন রাতে ওনার উস্তাদের কথা মতো তাহাজ্জুদের নামাজ শেষ করে নামাজের বিছানায় বসেছিলেন। একটা সময় তিনি যখন বসে বসে তসবিহ পাঠ করছিলেন, তখন হঠাৎ করে খেয়াল করেন ওনার বিছানার কোনায় কেউ একজন বসে আছে, এবং তিনি দেখতে পান মানুষের মতো বিশালদেহী একটা কালো অবয়বের মতো একটা জিনিস বসে আছে, এবং তিনি অন্ধকারে জিনিসটা দেখতে পাচ্ছিলেন না, মানে ফেসও দেখতে পাচ্ছিলেন না, পুরো শরীরের গঠনও তিনি বুঝতে পারছিলেন না। তো এই জিনিসটা যখন তিনি সাথে সাথে খেয়াল করেন, তখন ওই অবয়বটা ফরিদ হুজুরকে সালাম দেয়।
ফরিদ হুজুর সালামের জবাব দিয়ে একটু নড়ে চড়ে বসেন। তো তখন নাকি ওই অবয়বটা বলে যে, হুজুর ভয় পাবেন না, আপনার উস্তাদ আমাকে পাঠিয়েছে রাফসানের পরিবারের সমস্যার সমাধানের উপায় বলে দেওয়ার জন্য। তারপর ধীরে ধীরে ওই অবয়ব ফরিদ হুজুরকে বেশ অনেকটা সময় নিয়ে অনেক কিছু বুঝিয়ে দেন এবং কি কি কাজ করতে হবে সেটা ফরিদ হুজুরকে বলে দেন। তারপর সে অবয়বটা রুম থেকে বিদায় নেয়। তারপর ঘুমিয়ে পড়েন। ঘুম যখন ওনার ভাঙে তিনি কিছুক্ষণের জন্য রেস্ট নেন। রেস্ট নিতে তিনি ঘুমিয়ে পড়েন এবং যখন ওনার ঘুম ভাঙে তখন দেখেন যে চারদিক ফর্সা হয়ে যাচ্ছে এবং তিনি ঘড়িতে সময় দেখেন যে আর মাত্র 20 মিনিট আছে ফজরের ওয়াক্তে। সাথে সাথে উঠে তিনি অজু করে ফজরের নামাজটা শেষ করে আর তিনি ঘুমাননি। তিনি তাড়াতাড়ি ওখান থেকে উঠে সরাসরি উস্তাদের বাসায় চলে যান। উস্তাদ তখন ফরিদ হুজুরকে বলেন যে, রাতে যার মাধ্যমে তুমি সেই সমাধানটা পেয়েছ সে অনুযায়ী তুমি রাফসানদের বাড়িতে চলে যাও এবং সেখান থেকে তুমি তাদের বাড়িটা বন্ধ করে দিবে সেই পদ্ধতি অনুযায়ী, এবং বাড়িটা বন্ধ করে দেওয়ার পর তাদেরকে কিছু সতর্কবাণী তুমি দিয়ে আসবে। সেগুলো সম্পন্ন করে তুমি তাড়াতাড়ি বিকেলের মধ্যেই আবার আমার সাথে দেখা করো। তো ফরিদ হুজুর ওনার উস্তাদের কাছ থেকে দোয়া নিয়ে তিনি সরাসরি চলে যান। ওনার যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় তিনি চলে যান। সেখান থেকে তিনি সেখানে অপেক্ষা করছিলেন। অপেক্ষা করার পর তিনি আগে থেকেই জানতেন, ওনার উস্তাদ বলে দিয়েছিলেন যে ওরা দুজন আবার কিন্তু তোমার কাছে আসবে, তুমি ঠিক এতটার আগে সেখানে পৌঁছে যাও। তো ফরিদ হুজুর সেই সময়ের আগেই তিনি ওনার রুমে পৌঁছে যান। ওনার যে মসজিদের রুমটা ছিল সেখানে পৌঁছে তিনি অপেক্ষা করছিলেন রাফসানের দাদা এবং রাফসানের বাবার জন্য। তারা দুজন আসেন। আসার পর তাদের সাথে ফরিদ হুজুর চলে যান তাদের বাড়িতে। ফরিদ হুজুর ওনাদের সাথে রাফসানদের বাড়িতে যাওয়ার পর তিনি রাফসানের বাবাকে বলে দেন কিছু জিনিস জোগাড় করে আনতে। এর মধ্যে ছিল 4টা মিডিয়াম সাইজের কলা গাছ, কিছু ধূপকাঠি, কিছু সুগন্ধি আতর। এগুলোর জন্য তাড়াতাড়ি নিয়ে আসা হয়। তো রাফসানের বাবা সেগুলো তাড়াতাড়ি সংগ্রহ করে নিয়ে আসে। আসার পর হুজুর 4টা কলা গাছে বেশ কিছু ছোট ছোট সুই গেঁথে দেন। গেঁথে তিনি সেই কলা গাছগুলোকে রাফসানদের বাড়ির যে পুরোটা অংশ ছিল, বেশ 2-3টা ঘর ছিল তাদের বাড়িতে। তার চাচারা থাকতো 2টা ঘরে আর রাফসানদের বাবাদের ছিল 2টা ঘর। তো পুরো বাড়ির এরিয়া ছিল প্রায় 15 শতক জায়গা। তো 4 কোণা আয়তক্ষেত্র একটা বাড়ি। সেই বাড়িটার 4 কোণায় তিনি 4টা কলা গাছ পুঁতে দেন এবং সেই সুগন্ধিটা তিনি ওনার উস্তাদের কথা মতো কিছু সূরা পাঠ করে সেই সুগন্ধিতে তিনি ফু দিয়ে দেন এবং তিনি বলে দেন যে এগুলো নিয়ম করে যেন তাদের পরিবারের, অর্থাৎ রাফসানের নিজেদের পরিবারের, অর্থাৎ রাফসানের মা বাবা ভাই বোন রাফসান আর রাফসানের দাদা দাদি তারা যেন এটি ব্যবহার করে। আর তিনি সতর্ক করে দিয়ে যান যে রাফসানের রুম থেকে যদি কোনো শব্দ আসে সেদিকে যেন কেউ তোয়াক্কা না করে, পাত্তা না দেয় এবং ভুলেও যেন কেউ ওই রুমে বেশ কিছুদিন ঢোকার অর্থাৎ প্রবেশ করার সাহস না করে। এই কথা তিনি ভালোভাবে বুঝিয়ে দেন এবং নিয়মিত যেন 5 ওয়াক্ত নামাজ, বেশি বেশি তসবিহ তাহলিম, কোরআন তেলাওয়াতের আমল যেন তারা প্রত্যেকেই করে, সেই বিষয়ে ফরিদ হুজুর সবাইকে সতর্ক করে দেন। ফরিদ হুজুর যখন তাদের বাড়ি থেকে চলে আসবেন তখন তিনি বাড়ি থেকে বের হয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে বেশ নির্জন এলাকা, আশেপাশে কোনো মানুষজন নেই। হঠাৎ করে ওনার একটা বড় মোটা কড়ই গাছের দিকে নজর যায় এবং তিনি দেখতে পান কড়ই গাছের পেছনে কে একজন দাঁড়িয়ে আছে এবং ফরিদ হুজুর দেখে তিনি বুঝে যান এটা উস্তাদের একজন সহচর। তো সেই সহচরের কাছে যাওয়ার পর সেই সহচর ওনার উস্তাদের সহচর ফরিদ হুজুরকে বলেন যে তিনি নাকি বলেছেন যে 3 দিন যেন তিনি ওনার মাদ্রাসার অর্থাৎ ওনার মসজিদে থাকেন। মসজিদে 3 দিন থাকার পর যেন তিনি সাথে সাথে ওনার উস্তাদের সাথে দেখা করতে চলে যান। এই 3 দিনে যেন ফরিদ হুজুর বাড়িতে না যান। তো সহচরের কাছ থেকে এই কথা শোনার পর উস্তাদের যেহেতু কথা, উস্তাদের নির্দেশ, সেটা তো ওনাকে মানতেই হবে, উনি কখনোই ফেলতে পারবেন না। তো তিনি ওনার মসজিদের রুমে চলে যান এবং মসজিদের যে সভাপতি সেক্রেটারি ছিল
তাদেরকে বলে দেন যে আমি যেহেতু 1 সপ্তাহ ছুটি নিয়েছি, আমি এখন এখানে 3 দিন থাকি, তারপরের যে ছুটিগুলো আমি পাবো সেগুলো আমি পরে কাটিয়ে নেব, 3 দিন পরে আমাকে আবার বাড়িতে যেতে হবে। তো এই কথা বলে তিনি 3 দিন ওখানে থাকেন, মসজিদের সেই কক্ষে থাকেন। থেকে তিনি 3 দিন পর ওনার উস্তাদ বলে দিয়েছিলেন যেন তিনি বাড়িতে চলে আসেন। ফজরের সালাত শেষ করে তিনি কাপড় চোপড় গুছিয়ে আবারও বাড়িতে চলে আসেন। নিজের ঘরে কাপড়ের ব্যাগটা রেখে তিনি আর দেরি করলেন না, সাথে সাথে চলে গেলেন ওনার উস্তাদের বাড়িতে। সেখানে যাওয়ার পর ওনার উস্তাদের সাথে দেখা হলে তিনি বলেন যে আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, আমি এখন গোসল করব, তারপর আমি তোমার সাথে কথা বলছি, তো ততক্ষণ তুমি অপেক্ষা করো। ফরিদ হুজুর তখন উস্তাদের অপেক্ষাকারে তিনি অপেক্ষা করছিলেন আর কিছু তসবিহ তাহলিম পাঠ করছিলেন। বেশ অনেকক্ষণ কেটে যায়। তারপর ওনার উস্তাদ সেই রুমে প্রবেশ করে। উস্তাদ তখন বলছিলেন ফরিদ হুজুরকে, রাফসানের যে সমস্যাটা, সেই সমস্যাটার আসল কারণ হচ্ছে জাদুটোনা। তাদের প্রতিবেশীদের মধ্যে কেউ একজন তাদেরকে জাদুটোনা করে, সেই কারণেই তাদের সমস্যাটা সৃষ্টি হচ্ছিল। এবং সেই প্রতিবেশী যেভাবে জাদুটা করে সেটা হচ্ছে সে একটা তান্ত্রিকের, হিন্দু একজন তান্ত্রিকের সহায়তায় এই জাদুটা করে। এবং সেই হিন্দু তান্ত্রিক খুব খারাপ বদমাশ খাটাস জিনকে সে কাজটা করার জন্য দেয়। কাজটা করার জন্য দিলে এবং সেই তান্ত্রিক নাকি এরকম একটা রিচুয়াল করে এবং কিছু ভোগ দেয়, যেটার কারণে ওই জিনটা, অর্থাৎ সেই খাটাস পিশাচ জিনটা, সে তাকে এখানে পাঠায় যে এই যে রাফসানের বাবা এবং রাফসানের প্রাণ নিয়ে তারপরে যেন সে ফিরে আসে। এর আগে যেন সে কোনোভাবেই যেন সে বাড়িতে তার কাছে ফিরে না আসে। এই কথা ওই তান্ত্রিক ভালোভাবে ওই খাটাস পিশাচ জিনটাকে বুঝিয়ে দেন। এই সমস্যাটার কারণে রাফসানের পরিবারে এরকম সমস্যাটা হচ্ছে। তো ফরিদ হুজুর ওনার উস্তাদের কাছ থেকে কথাটা শোনার পর তিনি উস্তাদকে জিজ্ঞেস করেন যে উস্তাদ, আপনি কোথায় গিয়েছিলেন সফরে আমাকে একা রেখে? আপনি তো আমাকে রেখে কোথাও কোনোদিন সফরে যাননি। উস্তাদ তখন বলেন, আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে গেলে হয়তো তোমার ক্ষতি হতে পারত। আমি রাফসানের সমস্যাটা সমাধানের জন্যই আমি একজনের কাছে গিয়েছিলাম। তো তখন ফরিদ হুজুর ওনার উস্তাদকে জিজ্ঞেস করেন যে উস্তাদ, আপনি তো নিজেই ঘরে বসে থেকে আপনার পরিচিত জিন মারফত আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারেন, আপনি আবার কার কাছে গিয়েছিলেন যে আপনার থেকেও বেশি জ্ঞানী, তার কাছ থেকে আপনার সমস্যার সমাধানটা আনতে হলো? ফরিদ হুজুরের উস্তাদ তখন বলছিলেন, আমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে। আমি গিয়েছিলাম চট্টগ্রামের রাঙামাটি অঞ্চলের পাহাড়ি অঞ্চলের গভীর জঙ্গলে, এবং সেই গহীন জঙ্গলের একটি পাহাড়ের চূড়ায় একটা ছোট কুঁড়ে ঘরে, অর্থাৎ ছাপড়ি ঘরে একটা বৃদ্ধ লোক বাস করে। এবং সেই বৃদ্ধ লোকটা ছোট থেকেই ওখানে থাকতো এবং সে নাকি মানুষদের সাথে মেলামেশা করতে নাকি তার কোনোভাবে ভালো লাগতো না। ছোট থেকেই সে এখানে থেকেছে, আশেপাশে বিভিন্ন ধরনের জিনদের সাথে চলাফেরা করে সে বড় হয়েছে। এই জন্য তার মানব জাতি কোনোভাবেই পছন্দ না, সব সময় জিনদের সাথে থেকে বড় হয়েছে। সে কারণেই তাদের সাথেই তার উঠা বসা এবং বিভিন্ন ধরনের বিদ্যা সে অর্জন করেছিল। উস্তাদ তখন ওই লোকের ঠিকানা পান একজন পরিচিত লোক মারফত, এবং সেই ঠিকানা অনুযায়ী উস্তাদ তখন সরাসরি চলে যান সেই বৃদ্ধ লোকের ছাপড়ি ঘরে। সেখানে যাওয়ার পর তিনি দেখেন সেই ঘরের দরজাটা খোলা। ভেতরে তিনি প্রবেশ করেন নাই, বাইরে থেকেই তিনি কয়েকবার সালাম দেন, কিন্তু সালামের কোনো জবাব আসে না। এবং এক পর্যায়ে ওনার উস্তাদ দেখতে পান আশেপাশে অনেক অশরীরী বিচরণ করছে, এবং সেই অশরীরের মধ্যে কয়েকজন এসে ওনার সামনে দাঁড়ায়, এবং তাদের আকৃতিটা ছিল ছোট বেটে মানুষের মতো। অনেক মানুষ আছে না যে তারা জন্মগতভাবেই তাদের হাইট অনেক ছোট থাকে, 3 ফুট 4 ফুট এরকম, কিন্তু তাদের বয়স অনুযায়ী তাদের সেই হাইটটা বৃদ্ধি পায় না, বৃদ্ধ হয়ে গেলেও তাদের হাইট আর বাড়ে না। এরকম টাইপের দেখতে দাড়িওয়ালা, কুচকুচে কালো দাড়িওয়ালা কয়েকজন ওনার সামনে আসে। আসার পর তারা বলছিল যে এখানে যে বুড়ো থাকে সে তো এখন নেই, তুমি এখন এখান থেকে চলে যাও, সে আসলে তারপর এসো। এবং বারবার ফরিদ হুজুরের উস্তাদকে ওই বেটে লোকগুলো জিজ্ঞেস করছিল
যে তুমি এখানে কেন এসেছো, কোন কারণে এসেছো, আমাদেরকে বলো সমস্যাটা। ফরিদ হুজুরের উস্তাদ একটা জিনিস খেয়াল করছিলেন, ওই বেটে লোকগুলো যখন ওনার সাথে কথা বলছিল তিনি দেখতে পাচ্ছিলেন যে তাদের হাইট একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, এবং ওনাদের সাথে কথা বলার যখন শেষ পর্যায়ে পৌঁছে যান তখন দেখতে পান ওরা হাইটে এতটাই লম্বা হয়েছে যে প্রত্যেকে ছিল দেখতে 3 ফুট 4 ফুটের মতো, এখন ওই দুইটা ব্যক্তি প্রায় 8 থেকে 9 ফুটের মতো লম্বা হয়ে গিয়েছে। তাদের শরীর এমনভাবে বাঁক নিচ্ছিল বারবার, একটু পরপরই তাদের শরীর মোচড় দিচ্ছিল। তো তিনি তো এগুলো দেখে তিনি এইসব বিষয়ে অভ্যস্ত, তিনি একটু ভয় পান না। তিনি বলেন যে আমি ওই বুড়ো আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব, আমি বিশেষ একটা কাজে ওনার কাছে এসেছি। ফরিদ হুজুরের উস্তাদ তখন তিনি একটা ছোট কাঠের টুল ছিল ওই ঘরের পাশেই, 2টা গাছের সাথে ওই টুলটা বাঁধা ছিল, সেই টুলের উপর তিনি বসে থাকেন এবং তসবি পাঠ করছিলেন বসে বসে। বেশ কিছুক্ষণ পার হয়ে যাবার পর ওই বুড়ো লোকটা পাহাড়ের নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে। এসে তিনি তো উস্তাদকে দেখে চিনে ফেলেন এবং সাথে সাথে তিনি সালাম দেন উস্তাদকে। সালাম দেওয়ার পর উস্তাদও তো হতবাক হয়ে যান যে এই বৃদ্ধ লোক কীভাবে আমাকে চেনে। হয়তো চিনতেও পারে যে লোক মারফতে তিনি এই বৃদ্ধর ঠিকানা পেয়েছেন, ওই লোকই হয়তো এই বৃদ্ধকে খবরটা পৌঁছে দিয়েছে। তো তিনি বসা থেকে উঠে দাঁড়ান, দাঁড়িয়ে তিনিও সালামের জবাব দেন এবং দুজন মুসাফা করেন। মুসাফা করার পর ওই বৃদ্ধ লোকটি উস্তাদকে বলেন যে ভেতরে আসো। দুজন একসাথে ওই বৃদ্ধ লোকটির ছাপড়ি ঘরে প্রবেশ করে। সেখানে যাওয়ার পর উস্তাদ দেখেন ঘরের ভেতরটা কেমন যেন অদ্ভুত এবং একটা আস্তে আস্তে গন্ধ। ঘরের ভেতরে একটাই চকি, পুরনো কাঠ, জোড়াতালি দেয়া, আর কিছু বাঁশ দিয়ে বানানো সেলফ আছে। সে সেলফে অনেক কিছু শুকনো পাতা, এবং তিনি দেখতে পান বেশ বড় গাছের বড় বড় পাতা ভাঁজ করে সারি সারি করে রাখা, এবং তিনি বেশ কয়েকটা পুরনো ধাঁচের বই থাকে না, মোটা ধুলোবালু মাখা, এবং দেখতে মনে হচ্ছিল কাগজগুলো বেশ পুরনো, এরকম কয়েকটা বই তিনি সে বাঁশের সেলফে রাখা দেখেন। এরকম জিনিস দেখতে পাচ্ছিলেন, এবং ঘরে তো একটা আষ্টগন্ধ আছে। ওই বুড়ো লোকটি তখন উস্তাদকে অফার করেন যে আপনি বসেন, আপনি খাটের উপর বসে পড়ুন, আমি আপনার জন্য সামান্য খাবার পানির ব্যবস্থা করছি। তো উস্তাদ তখন তাড়াহুড়ো করে বলেন যে না হুজুর, তিনি ওই বুড়ো লোককে হুজুর বলেই সম্বোধন করছিলেন, যে না হুজুর, আমি আপনার কাছে একটা সমস্যার সমাধানে আসছিলাম, আমি আপাতত কিছু খেতে চাই না, আপনি যত দ্রুত সম্ভব আমাকে এই সমস্যার সমাধানটা দিয়ে দেন, একটা পরিবার খুবই বিপদে আছে। ওই বুড়ো লোকটি তখন উস্তাদকে বলেন, আমি জানি রাফসান নামের একটা ছেলের পরিবারের সাথে ঘটার সময় প্যারানর্মাল সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ, আমি সেটা সমাধান দিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। তো উস্তাদ জিজ্ঞেস করেন যে হুজুর যে বলেন, কি শর্ত সেটা? আমি আমার সর্বাত্মক চেষ্টা করব সেই শর্ত মেনে চলার। তখন ওই বুড়ো হুজুরটি বলছিল, ছোটবেলা থেকেই আমি এই ছাপড়ি ঘরে বড় হয়েছি, আমাকে সেবা যত্ন করেছে আশেপাশে বসবাস করা প্রত্যেকটা জিন। তারা আমাকে 3 বেলা খাবার দিত, তারা আমাকে তাদের পিঠে চড়িয়ে ঘুরে বেড়াতো। আমার মন খারাপ থাকলে তারা আমাকে নিয়ে অনেক দূরে চলে যেত, অনেক সুন্দর সুন্দর জায়গা তারা আমাকে ঘুরিয়ে দেখে আনতো, তাদের জগতে নিয়ে যেত। তাদের জগৎটা আমার কাছে অনেক ভালো লাগে, এবং ছোট থেকে বড় আমার এই বয়স অবধি আমি অনেক কিছু আমি শিখেছি, অনেক কিছু আমি জেনেছি, এবং অনেক তন্ত্রবিদ্যা আমি অর্জন করতে পেরেছি। আমি চাই না সেই তন্ত্রবিদ্যা কোনো অসৎ কাজে ব্যবহার করি, আমি সবসময় চাই মানুষের সাহায্য করার জন্য, কিন্তু আমার ভালো লাগে না। তুমি আমাকে কথা দাও, যদি আমি এই কাজের সমাধান আমি তোমাকে দিয়ে দেই, তাহলে তুমি আমার ঠিকানা অন্য কোনো মানুষকে কখনোই জানাবে না। আমি অন্যান্য লোক মারফত, আমার জিন মারফত যদি আমি কোনো মানুষের সমস্যার কথা জানতে পারি, আমি তবেই তাদের সমস্যার সমাধান করব, কিন্তু আমি সকলের কাছে নিজের সেই ক্ষমতা জাহির করতে চাই না। ওই বৃদ্ধ লোকটা সেটা বলছিলেন। তো উস্তাদ তখন বলেন যে হুজুর, আমি কখনোই আপনার ঠিকানা আমি কাউকে দিব না, হ্যাঁ, এই কথা বলে দেন উস্তাদ। তো বলার পর
তখন সেই বুড়ো হুজুর তখন রাজি হন ওনাকে উপায় বাতলে দিতে। হুজুর বলছিলেন যে তান্ত্রিক জাদুটুনা করেছে, সে তান্ত্রিক নাকি 11টা বিড়ালকে ঘাড় মটকে হত্যা করেছে এবং 11টা বিড়ালকে 11 জায়গায় মাটির নিচে পুঁতে রেখেছে এবং সেই বিড়ালগুলোর গলায় কিছু তাবিজ ঝোলানো আছে। আর সে তান্ত্রিক ভোগ হিসেবে পাঁচটা কচি অর্থাৎ সেই 5টা কচি খাসি জাতীয় সাদা রঙের খাসি নাকি ওই জিনটাকে ভোগ দিয়েছে। সে একটা খাটাস পিশাচ জিন, সেই জিনটাকে নাকি ওই তান্ত্রিক ভোগ দিয়েছে, ভোগ দিয়ে সেই কাজটা তাকে দিয়ে করাচ্ছে। তো এই কথাটা বলার পর তিনি উস্তাদ তখন বলেন যে তাহলে আমি কিভাবে জানবো সেই বিড়ালগুলোকে কোথায় পুঁতে রেখেছে এবং সেই বিড়ালগুলোর গলা থেকে আমি কীভাবে তাবিজ বের করব। তখন উস্তাদ তখন সেই বুড়ো হুজুর বলছিলেন যে আমার কিছু পরিচিত জিনকে আমি পাঠাবো, তারা এই কাজটা করে দেবে। তারা তোমাকে জায়গা দেখিয়ে দিবে, তুমি সেই জায়গা অনুযায়ী যাবে। তুমি যদি যেতে না পারো, তোমার পরিচিত কিছু জিনকে তুমি পাঠিয়ে সেই তাবিজগুলো উদ্ধার করবে। সেই তাবিজগুলো উদ্ধার করে তুমি একটা নদী আছে, তিনি একটা নদীর নাম বলে দেন, সেই নদীর নামটা আমি এখানে প্রকাশ করছি না, সেই নদীতে যেন ফেলে দেওয়া হয় সেই তাবিজগুলো। 11টা তাবিজ, 11টা বিড়াল গলায় 11টা তাবিজ। এই কথাটা শোনার পরে উস্তাদ বলেন যে ঠিক আছে হুজুর, বড় উপকার করলেন আপনি আমার। তো বুড়ো হুজুর তখন উস্তাদকে বলছিলেন উস্তাদকে বলছিলেন যে তুমি যেহেতু মানুষের উপকার করো, আমি আমার শেখা তন্ত্রবিদ্যা থেকে আমি তোমাকে কিছু দান করতে চাই, আমি তোমাকে কিছু শেখাতে চাই যে বিশেষ পদ্ধতিতে তুমি আরও দ্রুত মানুষকে সেবা দিতে পারবে, মানুষের সাহায্য করতে পারবে। বুড়ো হুজুর তখন অনেকক্ষণ সময় নিয়ে ফরিদ হুজুরের উস্তাদকে বেশ কিছু রিচুয়াল শিখিয়ে দেন এবং একটা পর্যায়ে ওই বুড়ো হুজুর ওনার সেলফ থেকে একটা কাচের বোতল বের করেন, ছোট কাচের বোতলের শিশি বের করেন এবং সেই কাচের বোতলের শিশিতে উস্তাদ দেখতে পান সবুজ রঙের একটা নির্যাস। সেই নির্যাসটা দেখিয়ে ওই বুড়ো হুজুর তখন বলছিলেন যে এই নির্যাসটা কোনো জেনে ভর করা রোগীকে যখন তুমি 1 ফোঁটা খাইয়ে দিবে, তখন আগামী 1 মাস পর্যন্ত ওই খারাপ জিনটা তার উপর কোনোভাবেই ভর করতে পারবে না, তার শরীরের আয়ত্ত কোনোভাবেই সে নিতে পারবে না, কন্ট্রোল সে নিতে পারবে না। এবং এই 1 মাসের ভেতরে তুমি যত দ্রুত সম্ভব তার সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে। উস্তাদ তখন ওই বুড়ো হুজুরকে কৃতজ্ঞ জানিয়ে তখন তিনি সেই নির্যাসটা, সবুজ রঙের নির্যাসটা কাচের বোতল সহ তিনি সেটা সাথে করে নিয়ে বাড়িতে চলে আসেন। এই কথাগুলো শুনলেন ফরিদ হুজুর ওনার উস্তাদের মুখ থেকে। তারপর ওনার উস্তাদ ওনাকে নির্দেশ দেন এবং ওনাকে সেই কাচের শিশির ভেতরে যে সবুজ নির্যাসটা ছিল, সে কাচের শিশিটা ফরিদ হুজুরের হাতে দিয়ে বলেন যে তুমি এখন আবারও রাফসানদের বাড়িতে চলে যাবে, সেখানে গিয়ে তুমি সাথে সাথে রাফসানের বাবা এবং রাফসানকে 1 ফোঁটা সেই সবুজ রঙের নির্যাসটা খাইয়ে তারপর তুমি সাথে সাথে ব্যাক করবে। তো ফরিদ হুজুর ওনার উস্তাদের কথা মতো সেই সবুজ রঙের শিশিটা নিয়ে তখনই তিনি চলে যান সেখানে রাফসানদের বাড়িতে। সেখানে গিয়ে তিনি উস্তাদের কথা মতো তাদের 2 জনকে 2 ফোঁটা নির্যাস খাইয়ে দেন। তারপর তিনি পুনরায় বাড়িতে চলে আসেন। উস্তাদের বাসায় আসার পর তিনি সেই কাচের শিশিটা ফেরত দিয়ে দেন এবং উস্তাদ তখন বলেন যে আমাদের কাজ শেষ, আর 2টা দিন সময় লাগবে। ওনার যে জিন আছে সেই জিন মারফত সেই তাবিজগুলোকে তিনি আনবেন। তো 2 দিনও সময় লাগেনি। 1 দিন পার হওয়ার পরেই ওনার যে জিনরা ছিল পরিচিত এবং সেই বৃদ্ধ হুজুরের যে জিনরা ছিল, তাদের 2 জনেরই পরিচিত জিনেরা মিলে সেই 11টা বিড়ালের গলা থেকে সে তাবিজগুলো উদ্ধার করে আনে এবং সেই জিনরা উস্তাদকে জানায় যে সেই 11টা বিড়াল 11টা জায়গায় রাখা ছিল এবং 11টা জায়গায় ছিল কবরস্থানের পাশে, অর্থাৎ কবরস্থান থেকে 1-2 হাত, মানে কবরস্থানের ভেতরে তারা এই কাজটা করেনি, কবরস্থানের বাইরেই 1-2 হাত সামনে তারা 2 হাত মাটির গভীরে
সেই বিড়ালগুলোকে পুঁতে রেখেছিল। তারপর তারা সেখান থেকে ওই তাবিজগুলো তুলে আনে। বিড়ালগুলোর অবস্থা নাকি খুবই খারাপ হয়ে গিয়েছিল, পচে গলে হাড়গুলো বের হয়ে গিয়েছিল। তো সেখান থেকে তারা সেই তাবিজগুলো উদ্ধার করে এনে ফরিদ হুজুরের উস্তাদের টেবিলের সামনে রেখে দেয়। পরের দিন সকালে উস্তাদ সেগুলো নিজ হাতে একটা পলিথিনের ব্যাগে ভরে নেন। ভরে নিয়ে তিনি সরাসরি চলে যান সেই বৃদ্ধ হুজুরের কথা দেয় সেই নদীর পাশে। সেই নদীর পাশে যাওয়ার পর তিনি কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। সেই মন্ত্রগুলো পাঠ করে করে যেন সেই তাবিজগুলো নদীতে ছুঁড়ে ফেলে দেন। তো সেই বৃদ্ধ হুজুরের কথা অনুযায়ী উস্তাদ সেগুলো একটা একটা করে মন্ত্র পাঠ করে করে সেগুলো নদীতে ফেলে দেন। বেশ কয়েকদিন পরে ফরিদ হুজুরের ছুটি শেষ হওয়াতে তিনি চলে যান সেখানে চলে যাওয়ার পর তিনি যে ডিউটি করছিলেন ওনার নিজের মতো, দুই দিন কেটে যায় ওনার মাদ্রাসায়। তারপর পুনরায় সেই রাফসানের বাবা এবং রাফসানের দাদা তারা পুনরায় ফরিদ হুজুরের সাথে দেখা করতে আসেন এবং তারা নাকি অনেক 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 জাতের মিষ্টি নিয়ে আসছিলেন। রসগোল্লা টাইপের মিষ্টি, তারপরে রসমালাই, কালো জামের মতো মিষ্টি, এগুলো নাকি ফরিদ হুজুরের জন্য নিয়ে আসছিলেন। ফরিদ হুজুর হাসি মুখে সেগুলো গ্রহণ করেন এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে তিনি সেগুলো বিলিয়ে দেন এবং ওনারা এটাও জানায় তাদের পারিবারিক সেই সমস্যাটা দূর হয়েছে এবং বেশ অনেকদিন যাবতই তারা সেই সমস্যায় ভুগছিলেন এবং খুবই কৃতজ্ঞ প্রকাশ করছিলেন ফরিদ হুজুরের কাছে। তো ফরিদ হুজুর বলছিলেন যে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারে এবং তিনি তাদেরকে বলে দেন যে আপনারা প্রতিনিয়তই আমল করবেন, আমলগুলো যেন মিস না হয়। তো তারপর তারা চলে যায়। তো ফরিদ হুজুর সেই মিষ্টিগুলোতে তিনি বিতরণ করে দেন। তো পরবর্তীতে ফরিদ হুজুরের উস্তাদের কাছে সেই উস্তাদ পাহাড়ি অঞ্চল থেকে সেই বুড়ো হুজুরের কাছ থেকে যে শিশিটা এনেছিলেন, শিশির ভেতরে সবুজ রঙের নির্যাস ছিল, সেই সবুজ রঙের নির্যাস দিয়ে প্রায় 6 থেকে 7 বছর সেই নির্যাসটা কিন্তু নষ্ট হয়নি কাচের বোতলের ভিতরে। এক ফুটা করে তিনি রোগীদের খাওয়াতেন এবং বিভিন্নভাবে তিনি জিন থেকে তাদেরকে দূরে রাখতেন। তো সেটা নাকি প্রায় 5 থেকে 7 বছর যাবৎ ফরিদ হুজুর তো ছিলেন উস্তাদের সাথে বেশ অনেক বছরই। তো তিনি দেখেন যে ওনার উস্তাদ সেই শিশি ব্যবহার করে কাজ করেছেন। তো 5-7 বছর পরে নাকি সেই শিশির নির্যাসটা শেষ হয়ে যায়। তো শেষ হয়ে যাওয়াতে ওনার উস্তাদ পুনরায় আর আনতে যাননি সেই বুড়ো হুজুরের কাছে এবং তিনি বলেন যে সেই উস্তাদ ওনাকে যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবেই যেন রিচুয়াল তিনি করে যান। পরবর্তীতে ফরিদ হুজুরের উস্তাদ সেই বুড়ো হুজুরের শেখানো দেওয়া পদ্ধতিতে তিনি কাজ করতেন। তো এই ঘটনাটার সময়কাল ছিল 2000 সালেরও আগে, 1990 থেকে 97 সালের ভেতরে এমন একটা সময় হবে ফরিদ হুজুর যেটা বললেন। তো এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। ঘটনাটা 2014 অথবা 15 সালের দিকে, সঠিক মনে নেই। আমি চাকরির সুবাদে চট্টগ্রাম শহরে ছিলাম। অফিসের কিছু প্রবলেমের কারণে বেশ কিছুদিনের ছুটি দিয়ে দেয় আমাদের সকলকে। ছুটি ছিল অনির্দিষ্টকালের, হতে পারে 20 দিন, আবার এমনও হতে পারে 1 মাসও অফিস খুলবে না। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। এতদিন শহরে বসে খাওয়ার দুঃসাহস করতে আমার বিবেকে বাধে। তাই দুঃখ কষ্ট নিয়ে সিদ্ধান্ত নিলাম যে বাইরে গিয়ে ঘুরে আসি, কিছু না হোক শহরের বেহিসাবি খরচা থেকে বেঁচে যাব। যা বাবা সেই কাজ। চলে আসলাম বাড়ি। এদিকে বাড়ি ফিরে এক লোমহর্ষক কাহিনী শুনলাম মায়ের মুখে এবং গ্রামের কিছু ফ্রেন্ড ছাড়াও অনেক লোকের মুখে। যতটা শুনলাম ততটাই তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গত করার নাম বলতে পারছি না, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি ছদ্মনামে ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরছি। বাবাহারা এক মায়ের জীবনে যুদ্ধে 2 মেয়ে এবং 1 ছেলের সংসার। ছেলেটাকে মানসিক ভারসাম্যহীন বলা যায়। আজকের যিনি ভিকটিম তিনি রত্না আপু, ছোট বোন আদরের।
রত্নার বিয়ে হয় পাশের গ্রামের এক ছেলের সাথে, কিন্তু ভাগ্যের পরিহাস, রত্নার স্বামী ছিল বেশ লোভী মানুষ। সে কারণে অকারণে রত্নাকে পাঠাতো তার বাপের বাড়ির টাকা দিতে আর টাকা আনার জন্য। বাবা হারা রত্না মায়ের কাছে গিয়ে টাকা নিয়ে আসতো। তো এইভাবেই চলছে 5 বছর। রত্নার ঘরে একটা মেয়েও হয়েছে, কিন্তু রত্নার স্বামীর অত্যাচার এখনও বন্ধ হয় নাই, বরং আগের থেকে বেড়ে গেছে। সপ্তাহে অন্তত একবার সে রত্নাকে নির্যাতন করত টাকা এবং যৌতুক নিয়ে আসার জন্য। কিন্তু রত্না মায়ের মুখের দিকে তাকিয়ে সে কিছু বলতো না। সে যতটুকু সম্ভব সংগ্রহ করার চেষ্টা করতো মায়ের কাছ থেকে, কারণ বাবাহারা সংসারে মা এত টাকা কোথায় পাবে? তাছাড়া ঘরে একটা বোন আছে যার বিয়ের জন্য টাকা জমানো দরকার। এই জন্য দেখা যেত যে রত্না মায়ের কাছে গেলেও অল্প অল্প করে যা আছে নিজের সঞ্চয়টা সে নিয়ে আসতো। অল্প কিছু টাকা জমিয়েছিল সে। ভাইটা আবার পাগলের মতো, তারও ভবিষ্যৎ অনিশ্চিত। তো রত্নাকে তার স্বামী প্রতিনিয়ত যখন এরকম করছে, তো একদিন রত্না তার স্বামীর অমানবিক অত্যাচারে, আর যখন তার টাকার সঞ্চয় টাকাগুলো মায়ের কাছে টাকা না তার একবার বন্ধ হয়ে গিয়েছিল বলা যায়, তখন সে আর না পেরে বিষ পান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। নরপিজার স্বামী বিকেলে যখন বাসায় ফেরে তখন রত্না পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরাতে সে চলে গেছে। তারপর আইন অনুযায়ী ব্যবস্থা করে যেটা হয়, রত্নার লাশ পোস্টমর্টেম করে। তার মা এক প্রকার জোর করে নিজের মেয়ের লাশ বাড়ি নিয়ে আসে। তো লাশ বাড়ি নিয়ে আসার পর বাড়ির সবাই কষ্টে কাতরে খুব কান্নাকাটি করে। যথারীতি রত্নাকে কবর করে মাটি দেওয়া হলো। তো আসল ঘটনা ঘটে সেই রাতে। রত্নার মা বিষণ্ণ মনে ঘরে শুয়ে মেয়ের স্মৃতিতে সে কান্নাকাটি করছে। তো এমন অবস্থায় তার মা শুনতে পেল জানলার পাশে কে যেন কান্না করছে। একবার জিজ্ঞেস করলো, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসে না। ওনার যে আরেকটা মেয়ে ছিল আদরি, সে বলে উঠল, আপুর কণ্ঠে কিছু একটা শুনতে পেলাম, মনে হয় কেউ কান্নাকাটি করছে। তো তারা মনে করলো যে হয়তো তাদের ঘর থেকে একজন মারা গিয়েছে, হয়তো এটা মনের ভুলে কেউ শুনছে। কিন্তু তারা জানতো না তাদের কল্পনাটা পুরোটা ভুল। পরের রাত আনুমানিক 2টার দিকে আদরি, মানে রত্নার বোন আর তার মা একসাথে তাদের ঘুম ভাঙল। ঘুম ভাঙার কারণ তাদের জানালার পাশে কেউ একজন মা 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 করে খুব চিল্লাচিল্লি করছে এবং কান্নাকাটি করে রাখছে। এবং কান্নাকাটি করে যখন তারা যখন সজাগ হয় তখন কান্নার আওয়াজটা একটু আগের থেকে কমে গেল। কিন্তু যখন তারা স্পষ্ট আবার কান পেতে শুনতে লাগলো যে কান্না কোথা থেকে আসছে, আস্তে আস্তে সেই আওয়াজটা আবার বেড়ে যায় এবং মা ডাকার শব্দটা তখন হঠাৎ করে চিৎকারের মতো এরকম শুনতে পায় তারা দুজন। তাড়াতাড়ি তারা দুজন চৌকি থেকে নেমে যায়। তো তখন রত্নার মা বলে, এসেছিস মা? দাঁড়া, আমি এখনই আসি, দরজা খুলছি। তো রত্নার বোন ছোট হলেও সে বেশ প্রাপ্তবয়স্ক ছিল। তো মায়ের এরকম আচরণ দেখে আদরি তার মাকে জড়িয়ে ধরলো এবং চিৎকার করে কান্না করে উঠল। কারণ আদরি জানতো যে মৃত মানুষ কখনো ফিরে আসে না। সে বলল, মা যেও না, এটা রত্নাপনা। এদিকে জানলা থেকে ডাক ভেসে উঠল। দুজনই স্পষ্ট শুনছিল মেয়েটা মা মা করে ওপার থেকে কাঁদছে আর চিৎকার করে উঠছে, এবং পুরা এটা রত্নার ভয়েস। কিন্তু ছোট মেয়ে যেতে দিচ্ছে না। তো আদরি বিষয়টা আঁচ করতে পেরেছিল, হয়তো বা খারাপ কিছু ভয় দেখাচ্ছে, কারণ তাদের বাড়ির আশেপাশে এরকম অনেক টুকটাক সমস্যা আছে। এবার সে রাস্তা না পেয়ে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো। কিছুক্ষণের সময়ের মধ্যে তার মায়ের যে পাগলামিটা সেটা একটু থেমে গেল, এবং ওপাশ থেকে যে কান্না করছিল সেই কান্নার আওয়াজটা মনে হচ্ছে আস্তে আস্তে দূরে সরে গেল। তো তাদের হইচই শুনে পাশের বাড়ির লোক চলে আসে বাসায়। এত কিছু হলো, কিন্তু ঠিক পাশের দেয়াল ওপারে কিন্তু চাচার বাড়ি, তারপর হচ্ছে আরেক রাস্তো ভাই থাকে, তারা কিন্তু এরকম কোনো কিছু শুনতে পায়নি। তো তারপর মানে তারা শুরুতে কিছু শুনতে পায়নি, এরকম পরে যখন ওই আওয়াজটা চলে যাওয়ার পর কান্নাকাটি হচ্ছে তখন তারা সবাই আসে। তো সবাই সিদ্ধান্ত নিল যে আজকে রাতটা এখানেই 2-1জন থাকবে মুরব্বীরা। তো সে রাতে কিছু হলো না, মোটামুটি সব স্বাভাবিক ছিল, এবং বাকি যারা ছিল তারা বলে যেটা হয়তো বা মনের ভুল হতে পারে। কিন্তু পরের রাতে একই ঘটনা পুনরায় ঘটে। রত্নার কণ্ঠে কান্না জড়িত একটা ভাবের যেটা আগে হয়েছিল সেটাই চলছে, মায়ের ডাক, এবং এটাও বলছে যে মা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে তুমি বাঁচাও।
আজ রত্নার বোন আদুরি, তারপর তার সাথে তার মা, এবং আজকে ছিল এক্সট্রা আরেকজন যে রত্নার এক চাচিও ছিল। চাচি স্পষ্ট কিছু শুনতে না পেলেও তিনি স্পষ্ট কান্নার আওয়াজটা শুনেছিল, কিন্তু এই যে মা ডাকটা, এটা আদুরি এবং রত্নার মা তারা শুনতে পাচ্ছে, এবং স্পষ্ট চাচিটা শুনে বুঝতে পারছে যে এটা রত্নার কণ্ঠই হবে। তখন চাচি বেশ ভয় পেয়ে যায়। তিনি যখন জোরে জোরে দোয়া পড়তে থাকেন, তখন রত্নার মা তিনি অনেক ছটফট করে বাইরে যাওয়ার জন্য অনেক শক্ত হয়ে তার শরীরটা মনে হচ্ছে দাঁড়িয়ে গিয়েছে এরকম, তখন তাকে জড়িয়ে ধরা হয়। তারপর চাচি তখন তার আদুরিকে বলে, তুই তোর মাকে জোরে করে ধর, হ্যাঁ, আর দোয়া দুরুদ পড়। তারপর যখন আবার দোয়া দুরুদ পড়া হয়, ঠিক আগের মতো কান্না বন্ধ হয়ে যায়। তো প্রথম দিকে ঘটনা তাদের বাসায় এরকম টুকটাক ঘটতেই থাকে, এবং তখন আস্তে আস্তে বাসায় আর 2-1 লোক রাতে এরকম বাড়তি থাকা শুরু করে। তারা স্পষ্ট সমস্যাটা পায়। কেউ কেউ ঠিক করে যে হুজুর ডাকা হবে কিনা। আবার গ্রামের যারা ছিল তারা বলছে যে যেহেতু এরকম একটা অপমৃত্যু হয়েছে, এরকম টুকটাক সমস্যা হতে পারে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা হুজুর ডেকে বাসায় আর এটা বাইরে কাউকে জানানোর দরকার নেই। তো 7-8 দিন পর, সপ্তাহখানিক পর ঘটনা মন নেয় অন্যদিকে। রাতে কেউ বাহির হলে, রত্নাদের ওদিকে গেলে, বা তার কবরের 100 মিটার বা 100 মিটার এরকম 120 মিটার আশেপাশে কেউ যদি চলে আসে, সেখানেই তারা নাকি রত্নাকে দেখতে পায়। সে নাকি গাছের মধ্যে ফাঁসি দেওয়ার সময় যেরকম সে ফাঁসি দেওয়ার সময় যেরকম ঝুলছিল, সে যে কোনো একটা গাছের সামনে তাকে এরকম নাকি সেই অবস্থায় ফাঁসি দেওয়া অবস্থা দেখে, এবং তার বিজিব্বাটা প্রায় বের হয়ে গেছে, গলা পর্যন্ত এরকম দেখা যায়। তো এরকম নাকি বেশ কিছুদিন রত্নাকে দেখা যায়। একটা সময় যখন অনেকে ভয় পেতে লাগলো, তখন সহ্য করতে না পেরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এবং সকলে গ্রাম মিটিং করে, এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয় এরকম অপমৃত্যুর কারণে মানুষের অপমৃত্যু জাতীয় কবর আর এখানে এই গ্রামে দেওয়া যাবে না। তো তারা ঠিক করে যে যেহেতু এখন একটা কেস হয়ে গিয়েছে, আবার রত্নাকে তার বাড়ির সবাই শুনতে পায় যে সে কান্না করছে, এবং তাকে এরকম উল্টাপাল্টা অনেক দেখা যাচ্ছে এরকম, সবাই মিলে পরামর্শ নিল যে তারা এরকম তাদের বাড়ির পাশে একজন বুজুর্গ আলেম আলেমকে তারা আনতে চাচ্ছে। তো কিন্তু সে আলেম প্রথমে তিনি সব কিছু শুনে আসতে চায় না, পরে তাকে অনেক কষ্টে রাজি করানো হয়। তো আলেম আসার পর তিনি তার মতো রিচুয়াল করে, এবং তিনি একটা বিষয় বলে যে এখানে একটু সমস্যা আছে, আমার মনে হয় আপনারা একটু প্রশাসন বা পুলিশের সাহায্য নেন, এই লাশটাকে তোলা দরকার, এবং এটা একটা সঠিক বিচারের প্রয়োজন। তো যেটা করে যে এরকম গ্রামের মুরব্বীরা একটু পুলিশকে এরকম বলে, যেটা হুজুর এরকম বলছে আমরা গ্রামের এরকম সমস্যা পাচ্ছি। পুলিশ প্রথমে এটা গুরুত্ব দেয় না, কিন্তু যখন এটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়, তখন 7-8 দিন পর গিয়ে লাশ উদ্ধার করে, এবং এটা পোস্টমর্টেম তখন করা হয়, আবার পোস্টমর্টেম করা হয়। এবং যেটা হয় যে তখন প্রথমে রিপোর্টটা আসলে কোনো কারণে ধামাচাপা দেওয়া হয়েছিল। তো যেটা পরবর্তীতে জানা যায় যে দ্বিতীয়বার যখন আবার পোস্টমর্টেম বা আবার যখন নাড়াচাড়া দেওয়া হয়, তখন নাকি কোনোভাবে তার স্বামীকে তাকে বোঝানো, তখন বোঝা যায় যে তাকে হত্যা করা হয়েছিল, এবং হত্যা করে তাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে রাখা হয়েছিল। তো আসলে এর মধ্যে আরও অনেক ঘটনা আছে যেটা বলা যাচ্ছে না, যেটার ইন্টারনাল অনেক কিছু আছে, ইস্যু আছে। মোদ্দা কথা এটাই যে সেকেন্ড টাইম যখন আবার তাকে লাশ তোলা হয়, ময়নাতদন্ত করা হয়, তারপর দোষী সাব্যস্ত করা হয় সেই স্বামীকে, এবং তাকে জেলে নিয়ে যায় পুলিশ। এরপর রত্নাকে আবার ইসলাম নিয়ম অনুযায়ী দাফন দেওয়া হয়। তারপর আস্তে আস্তে সেই ঘটনাটা বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আসলে ঘটনাটা হয় না। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল শুরুর ঘটনা। আমি সামির আনসারি শুধু একটি ঘটনা শেয়ার করে ফেললাম, ছোট একটি ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং যেই ভাই ঘটনাটি পাঠিয়েছেন তিনি বেশ কয়েকদিন আগে আমাদের ঘটনা পাঠিয়েছেন, এবং তার নাম প্রকাশ করতে মানা করেছে দেখে আমি আর নাম প্রকাশ করিনি। যাচ্ছি আজকের দিনের আরও একটি ছোট ঘটনাটি যিনি শেয়ার করেছেন সেই ভাই তিনিও আমাদেরকে বেশ খানিকটা আগে ঘটনাটা পাঠিয়েছিলেন। তো যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ঘটনাটি বলছি আপনাদেরকে, এটি 12 বছর আগের ঘটনা। তখন আমার বয়স 8 বছর। ঘটনাটি আমার বড় কাকা এবং ছোট কাকার সাথে হয়েছিল। তো একদিন ওনারা রাত 8টা বাজে বাজারে যায়, আলু ভাজা, বেগুন ভাজা এবং নানা রকমের ভাজা পোড়া খায়, এবং বাসায় আসার সময়
হালিম নিয়ে, মানে ওনারা হালিম জাতীয় কোনো খাবার নিয়ে আসে। তো ওনাদের সাথে যে জায়গায় ভৌতিক ঘটনা হয় সেই জায়গাটা একটু বর্ণনা দেওয়া হচ্ছে। তো আমাদের বাড়ির বাম পাশে ছিল একটা ছোট পুকুর আর বিশাল বড় একটা কড়ই গাছ, আর ডান পাশে ছিল একটা গাব গাছ। যখন ওনারা এই স্থানে আসে তখন ওনাদের উপর একটা জিন হামলা করে। হঠাৎ করে আমার বড় দাদি চিৎকার শুনতে পায়। তিনি যখন জানলা খুলে টর্চ লাইট আলো ধরেন তখন দেখতে পান যে বড় কাকা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে, আর ছোট কাকা থরথর করে কাঁপছে বড় কাকার পাশে। তো আমার বড় দাদি সবাইকে চিৎকার করে ডাকাডাকি করে সবাই আসলে বলে কি হয়েছে। তো তখন এই ঘটনাটাই বলে সবাই, তখন ওনাদের উদ্ধার করে, মানে যা ঘটেছে তা বলে সবাই, তারপর ওনাদের উদ্ধার করে। তো ওনাদের ঘরে নিয়ে আসার পর সবাই ছোটো কাকাকে জিজ্ঞেস করে যে তুমি তো তখন যে বলতেছিলা ঠিকমতো ভয়ের কারণে বলতে পারো নাই, এখন তো আসলে বলো তো ঘটনাটা মূল কি হয়েছে। তখন সেই মুহূর্তে বড় কাকার ঘুম ভেঙে যায়। তখন তাকেই সবাই জিজ্ঞেস করলো আসলে কী হয়েছে, একটু খুলে বলো। ঘুমতো নাকি ওই যেটা ওনার সেন্সে ছিল, সেন্স যে হারিয়ে ফেলেছিল তখন সেন্স তার মোটামুটি তখন একটু তিনি স্টেবল হন। তো তিনি তখন বলতেছে যে আমরা তখন ওই রাস্তাতে আসতেছিলাম, আমাদের হাতে একটা খাবারের ব্যাগ ছিল, তো হঠাৎ করে আমি দু একটা ডাক শুনতে পাই, কিন্তু আমি ভাবি যে হয়তো নর্মাল এই রাস্তাতে আসলে টুকটাক এরকম ডাক তো শোনা যায় টুকটাক, কিন্তু যখন একটু উপর দিকে দেখতে যাবো যে কি আমাকে ডাকছে তখন দেখি যে বাদরের মতো কিছু একটা হবে, আকৃতিতে বেশ বড়, মানুষের মতো আকৃতি, কিন্তু বানর আসলে এত বড় হয় না। তো সেই বানরটা নাকি ওনার গায়ে একটা লাফ দেয়, এবং যখন লাফ দিয়ে তার গায়ে আসে তখন তিনি দেখতে পায় বেশ বড় বড় লোম, এবং যতটুকু ভার হওয়ার কথা তার থেকে একটু ভারটা কম, কিন্তু সেটা সেই কাকাকে বেশ আঁচড় দিচ্ছে। এবং তিনি যেটা আবছালতে দেখতে পান, বানরের মতো দেখতে হলে জিনিসটা বেশ ভয়ঙ্কর ছিল, এবং ওনাকে অনেকক্ষণ আঘাত করার পর তার আর সেন্স থাকে না। তো এই কথা শোনার পর বাড়ির মুরব্বী যারা আছে তারা ঠিক করে যে মসজিদের বড় হুজুরকে ডাকা উচিত। তখন বড় হুজুরকে আনা হয়। আনার পর তিনি তার মতো করে গরম পানি সিদ্ধ করেন, গরম পানি ফুটিয়ে সেটার মধ্যে বড়ি পাতা সিদ্ধ করে তারপর তিনি সেই কাকাকে এবং বড় কাকা দুজনকেই ঝাড়ফুঁক দিয়ে সুরা পরে তারপর তিনি গোসল করার ব্যবস্থা করেন। তো গোসল করার পর আর কোনো সমস্যা বা ওদের মধ্যে যে ভয়টা ছিল এটা আসলে দু একদিন থাকার পর এটা কমে যায়। তো এরকম তখন বলে খারাপ কিছু হয়তো বা থাকতে পারে, ওনা কোনো কিছু রূপ নিয়ে সে ভয় দেখেছে সে হুজুর বলে। তো এরপর প্রায় 1 মাস কিছু হয়নি। 1 মাস পর বড় কাকা হঠাৎ করে একদিন রাতে স্বপ্ন দেখতে পায় যে তিনি ফাঁসি নিচ্ছেন গলায় দড়ি দিয়ে। তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। উনি কিছু মনে করেন এটা একটা সাধারণ স্বপ্ন। তো দ্বিতীয় দিন রাতে স্বপ্ন দেখেন উনি একটা উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। তারপর তৃতীয় দিন রাতে দেখেন যে উনি ওনার বন্ধুদের সাথে নৌকায় করে নদীতে কোথাও ঘুরতে যাচ্ছে, হঠাৎ করে নৌকা থেকে পানিতে পড়ে যান। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়, এবং উনি ঘুম ভাঙার পর উনি শুনতে পান কেউ যেন অদ্ভুত ভাষায় ফিস করে কি যেন বলছে। তো ওনার আশেপাশে যখন এরকম তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন স্পষ্ট, উনি অনেক ভয় পেয়ে আয়াতুল কুরসি পড়েন এবং ওনার ঘরের লাইট জ্বালিয়ে রাখেন। তো এর 1 ঘন্টা পর ফজর আজান দেয়। তো উনি কাউকে ওই দিন সকালে কিছু বলতে চায় না, কিন্তু ওনার মধ্যে যে একটা ভয় কাজ করছিল উনি পরে না পেরে ওনার বাসার সবাইকে দিনের বেলা সব কিছু বলে ফেলেন। তো চতুর্থ রাতে উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ওনার পা ধরে কে যেন টান দিয়ে খাট থেকে ফেলে দেয়। এই ঘটনার পর উনি প্রচণ্ড ভয় পান। এই ঘটনাটি হয়েছিল ফজরের ঠিক 30 কি 40 মিনিট আগে। সকালে সবাই ঘুম থেকে ওঠার পর উনি সবাইকে বলে এই কয়েকদিন ওনার সাথে যা যা হয়েছে আবার সব বুঝতে সবাইকে বলে। তো সবাই তখন ওই আগের হুজুরের কাছে যায়। তখন হুজুর বলে এই ঘটনা বা এই সমস্যাটা আমার দ্বারা সমাধান করা আসলে এটা সম্ভব না। তো হুজুর বলে যে এটা আরও বড় হুজুর দরকার বা বড় আলেম দরকার। তো দেখি আমার পরিচিত একজন আছে ওস্তাদ, ওনাকে বলি। তো ওই ওস্তাদকে বলার পর উনি তখন এটা সমাধান করতে রাজি হন। তো একদিন সময় করে তিনি তখন আমাদের বাসায় আসেন, এবং ওস্তাদ এবং হুজুর উনি দুজনে আসেন। তো হুজুর 2টা সার্কেল করেন, একটাতে উনি বসেন আর একটাতে বড় কাকাকে বসেন, এটা বড় হুজুর আর কি। এরপর সেই বড় হুজুর তিনি জিন হাজির করার জন্য সূরা পড়তে থাকে। তো একটা সময় বাসার সবাই বুঝে যায় যে জিন হাজির হয়েছে।
তো জিন হাজির হওয়ার পর উনি জিনকে প্রশ্ন করেন যে এইসব কেন করা হচ্ছে বা এটা জানতে চাচ্ছেন। তো সেই জিন কিছু বলে না। তো হুজুর তার সাথে থাকা জমজমের পানি জিনের গায়ে তিনি তখন ছুঁড়ে মারলে একটা অদ্ভুত চিৎকার করে সেই জিন। চিৎকার ছিল অনেকটা সিংহর গর্জনের মতো বা নেকড়ের আওয়াজ যেরকম মিশ্রিত হয় এরকম একটা আওয়াজ। এরপর উনি আবার জিজ্ঞেস করলে প্রশ্ন করেন যে এই ছেলেকে কষ্ট দিচ্ছ কেন। তো অদ্ভুত আওয়াজ করার পর তো এক পর্যায়ে হুজুর নিজের মতো করে কিছু ওনার সাথে কথা বলছিল। তো তিনি তো রুকিয়ার কাজ শুরু করেন এবং জিনটাকে তিনি বন্দি করে ফেলেন এবং তিনি সফল হন। এরপর উনি ওনার মতো রিচুয়াল করে বেশ কিছু ঘটনা ঘটে, ওটা আসলে শেয়ার করা যাচ্ছে না। এবং তিনি তারপর আমার বড় কাকা তিনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। ঘটনায় কোনো ভুল থাকলে মাফ করবেন। ধন্যবাদ ভাই, আসলে ঘটনায় ভুল না, আপনি যে ঘটনা পাঠিয়েছেন আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আপনারা ঘটনা পাঠিয়ে থাকেন। তো শ্রোতা বন্ধুরা, এখন যে ঘটনাটি শেয়ার করছি যাচ্ছি সেই ঘটনায়, এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম সোহাগ, এবং তিনি বলেছেন শুরুতে যে এটা আমার ছদ্মনাম। এক আত্মীয়ের সাথে ঘটনাটা ঘটে, আসলে পারিবারিক কারণে তিনি এই নামটা ব্যবহার করেছেন। যাচ্ছি সোহাগ ভাইয়ের পাঠানো ঘটনায়। সঙ্গত কারণে আমি তাকে দেওয়ান সাহেব বলে সম্বোধন করছি। 2016 সাল। দেওয়ান সাহেবেরা যশোর একটি প্রত্যন্ত এলাকায় বসবাস করতেন। পরিবারে মা, বাবা আর 2 ভাই। তারা ছিলেন আর্থিক দিক থেকে কিছুটা অসচ্ছল পরিবার। তখন দেওয়ান সাহেবের বয়স 18 বছরের মতো হবে। বর্ষাকালের রাতে তারা সমবয়সীরা বর্ষি দিয়ে মাছ ধরতে বিলের পানিতে যান। তো বিলের একটা কথা প্রচলিত ছিল যে প্রতি বছর কেউ না কেউ সেখানে মারা যেত এবং তাদেরকে সহজে খুঁজে পাওয়া যেত না, বা অনেকে তো পাওয়া যেত না। ঠিক 1 দিন কি 2 দিন আগে হারিয়ে যাওয়া সেই মানুষগুলো বিলের পানিতে মাঝে মাঝে এরকম তাদের ভেসে পাওয়া যেত পেট ফুলা অবস্থায়। আর যখন তাদের লাশ পাওয়া যেত তাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আঘাতের চিহ্ন পাওয়া যেত। মনে হতো অনেক নির্যাতন করে তাদেরকে মারা হয়েছে। যেমন কারো ঘাড়টা ভাঙা, কারো সারা শরীরের নখের বড় বড় আঁচড়ের চিহ্ন এবং গায়ের রং বেশ ফ্যাকাশে থাকত। তাই কেউ যখন মাছ ধরতে যেত তখন সকল একটা দল বানিয়ে মাছ ধরতে যেত এবং মাছ ধরে একসাথে দল বেঁধে বাড়িতে ফিরত। একদিন বিকেলবেলা দেওয়ান সাহেব তার বন্ধু আলমকে বললেন, আজ তো আকাশ বেশ মেঘলা, মনে হচ্ছে ঝুম বৃষ্টি হবে, আর এই সময় আজ হয়তো কেউ মাছ ধরতে যাবে না, চলো 2 জন মিলে আজ মাছ ধরতে যাই। তা এখন গেলে মাছ অনেক বেশি আশা করা যায় ধরা যাবে। তো আলম তখন কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর আমতা আমতা করে বললেন সে যাবে না। কিন্তু দেওয়ান সাহেবের জোরাজুরিতে সে আর না করতে পারল না। দেওয়ান সাহেব তাকে অনেক জোরাজুরি করে, এক প্রকার না চাইতেই রাজি হয়ে গেলেন তিনি। তো দেওয়ান সাহেব তখন তাগড়া জোয়ান বয়স, রক্ত গরম, ভয় তেমন তিনি একটা পরোয়া করেন না। দেওয়ান সাহেব এবং আলম তারা জিন ভূত ঠিকই বিশ্বাস করতেন, কিন্তু তাদের মনে তেমন ভয় ছিল না। সন্ধ্যার পরে দেওয়ান সাহেব খাওয়া দাওয়া শেষ করে দেখলো আবহাওয়া তেমন ভালো না, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে ঝড় আসবে। তাই সে আর 7-5 না ভেবে বড়শিটা আর মাছ ধরার থলেটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন মাছ ধরার উদ্দেশ্যে। বিলে পৌঁছানোর আগে একটা 3 রাস্তার মোড় পড়ে। ছোট রাস্তাটা চলে গেছে বিলের দিকে, সেই মোড়েই আলমের থাকার কথা। দেওয়ান সাহেব দেখলেন তার বন্ধু এখনও এসে পৌঁছেনি। তিনি ভাবলেন তার বন্ধু আসতে থাকুক, তার বন্ধু আসা অবধি সে সামনের দিকে এগিয়ে মাছ ধরতে থাকুক। যখন তার বন্ধু আলম আসবে তখন তাকে নিয়ে বিলের ভেতরের দিকে যাবে। দেওয়ান সাহেব মাছ ধরতে শুরু করলেন। তিনি আজ অনেক মাছ পাওয়া যাচ্ছে, যেহেতু আবহাওয়া খারাপ থাকার কারণে কেউ আসেনি, তাই তিনি মনে মনে একটু বেশি খুশি হচ্ছিলেন যে মাছগুলো হয়তো এই জন্যই বেশি ধরা যাচ্ছে। তাছাড়া এই আবহাওয়াতে মাছ বেশিরভাগ সময় পাড়ে এসে পরে অবস্থান নেয়। তবে আজকের মাছগুলো বেশ ছোট ছোট। মাছ ধরতে ধরতে তিনি কখন বিলের একটু ভিতরের দিকে চলে গেলেন সেটা আর খেয়াল করেননি। কিছু দূর গিয়ে দেখতে পান তার সামনে কিছুটা দূরে কে যেন অন্ধকারে দাঁড়িয়ে আছে, মাছ ধরছে। তিনি ভাবলেন এই সময় আবার কে আসলো এখানে। কৌতূহলবশত তিনি সামনের দিকে এগিয়ে যেতে বুঝতে পারেন এটা তার বন্ধু আলম, যে কিনা একা এখানে মাছ ধরছে। তিনি কিছুটা অবাক হয়ে বললেন, কিরে
বন্ধু, তুই একাই চলে আসলি আমাকে রেখে? তখন আলম উত্তরে বললেন, অপেক্ষা করতে করতে তোর দেখা না পেয়ে চলেই আসলাম। দিওয়ান সাহেব বললেন, আচ্ছা চল ভিতরের দিকে যাই, এদিকে মাছগুলো অনেক ছোট ছোট। দিওয়ান সাহেব ওনার এই কথায় উত্তর না দিয়ে দেওয়ান সাহেবের এরকম কথা উত্তর না দিয়ে তারা সে সোজা হাঁটা শুরু করলো একটু ভিতরের দিকে। তো দেওয়ান সাহেব তার পিছনে তার বন্ধু এরকম হাঁটা শুরু করলো। তো দেওয়ান সাহেব তার পিছন পিছন হাঁটতে লাগলেন এবং এটা ওটা বলতে লাগলেন কথা, কিন্তু আলম একদম চুপচাপ, সে কোনো কথার উত্তর দিচ্ছে না। দেওয়ান সাহেব ভাবলেন হয়তো আলমের মনটা একটু খারাপ, তাকে জোর করে আনা হয়েছে এজন্য। তো তারা একটু ভিতরে চলে গেলেন। তখন দেওয়ান সাহেব খেয়াল করলেন এদিকের মাছগুলো বেশ বড়। তিনি আর আলমের সাথে কথা না বলে এক মনে মাছ ধরতে লাগলেন। হঠাৎ দেওয়ান সাহেব খেয়াল করলেন তার বন্ধু আলম তার আশেপাশে নেই, গায়েব। তিনি কয়েকবার ডাক দিলেন, কিন্তু আলমের কোনো সাড়া শব্দ না পেয়ে ভাবলেন হয়তো আলম ভিতরের দিকে চলে গেছেন। বিলের ভিতরের দিকটায় এক পাশে ঘন জঙ্গলের মতো আর আরেক পাশে বিল এবং মাঝে চিকন মাটির রাস্তা। তিনি কোমরে বাঁধা ব্যাগটা হাতে দিয়ে অনুভব করলেন যে পরিমাণ মাছ তিনি এতক্ষণ ধরেছেন তার চেয়ে অনেক কম মাছ তার ব্যাগে। যেহেতু তারা গ্রামের মানুষ, তারা বুঝে তাদের সাথে কি ঘটছে। তারপর আবার এই বিল নিয়ে অনেক প্রচলিত ঘটনাও আছে। তো তিনি খানিকটা ভয় পেয়ে যান এবং মনে মনে ভাবতে থাকেন, যা মাছ পেয়েছি তাতেই চলবে, এখন এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু তিনি একা চলে গেলে তো হবে না, তার বন্ধুকেও সাথে করে নিয়ে যেতে হবে। কিন্তু অনেকক্ষণ ধরে সে তার বন্ধুকে আর খুঁজে পাচ্ছে না, আর বন্ধুকে একা ফেলে তিনি কি করে যাবেন? তাছাড়া এই জায়গাটাও তেমন একটা এরকম ভালো জায়গা না। তো তিনি 2-3 বার তার বন্ধুকে ডাক দেন, কিন্তু দেখছে যে কোনো সাড়া শব্দ নাই। তো তিনি আবার খেয়াল করছেন আশেপাশে যে কেউ আছে কি না। তো তিনি দেখেন যে না, আসলে কেউ নাই। তো তিনি কোনো উত্তর না পেয়ে একটু ভিতরের দিকে এগোতে শুরু করেন। কিছুটা যেতেই তিনি একটা বিড়াল দেখতে পান। বিড়ালটা বিলের দিকে থেকে বের হয়ে তার সামনের রাস্তাটা পার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। তিনি তেমন একটা পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন, কিন্তু আরেকটু সামনে যেতেই আবার একটা বিড়াল বের হলো। বিড়াল দেখে তিনি খানিকটা রেগে যান। এমনিতে তার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপরে এই বিড়ালের আনাগোনা। তো তিনি বিড়ালের গায়ে জোরে একটা লাথি মারলেন। দেওয়ান সাহেবের একটা বদ্ধ অভ্যাস আছে, তিনি সবসময় বিড়াল দেখলেই লাথি মারার চেষ্টা করেন। তাই বিলের কাছে ওই বিড়ালকে দেখে স্বাভাবিকভাবে তিনি লাথি মারেন। বিড়ালটা লাথিকে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লো আর দৌড় দিয়ে জঙ্গলের কাছে গিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি কিছুটা ভয় পেয়ে যান আর ভাবতে থাকলেন আলমের জন্য না দাঁড়িয়ে বরং তিনি বাড়ি চলে যাবেন। তিনি উল্টো ঘুরে হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পর আবার সেই বিড়াল একইভাবে রাস্তা পার হচ্ছে। এরপর তিনি বুঝতে পারলেন যা কিছু ঘটছে তা স্বাভাবিক কিছু না, তার সাথে আজ হয়তো খারাপ কিছু ঘটবে। তিনি হাঁটার গতি বাড়িয়ে দিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন পেছনে বিড়ালের শব্দ হচ্ছে। তিনি পেছনে ঘুরে জ্যোৎস্না আলোয় দেখতে পান অনেকগুলো বিড়াল দাঁড়িয়ে তাকে দেখছে আর একসাথে ভয়ঙ্করভাবে ডাকাডাকি করছে। কোনো বিড়াল একটু বেশি বড়, আবার কোনোটা একটু ছোট, কোনোটা আবার হালকা মাঝারি ধরনের, কোনোটা আবার হালকা কালো, আবার একেবারে কুচকুচে কালো। তিনি বর্ষা, লাইট, মাছ সব ফেলে রেখে একটা দৌড় দেন। কতক্ষণ দৌড়েছেন তা তার খেয়াল নেই। হঠাৎ দেখতে পান চারদিকে অন্ধকার হয়ে এলো। এরপর তার কিছু মনে নেই। সকালে তার জ্ঞান আসলে তিনি উঠে দেখেন তিনি তার বাসায় তার শোয়া অবস্থায় আছেন এবং তার চারদিকে তার আত্মীয়স্বজনরা দাঁড়িয়ে আছেন। তার মা তার পাশে বসে কান্না করছেন চুপ করে, শুধু চোখ বেয়ে পানি পড়ছিল। তো তিনি জানতে পারেন তাকে ভোরবেলায় তাদের বাসার সামনে পড়ে থাকতে দেখেন মুসল্লিরা। তারপর সেসব কথা খুলে বললে দেওয়ান সাহেবের বাবা হুজুর ডেকে আনেন। হুজুর ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দিয়ে চলে যান আর ঘর থেকে সন্ধ্যার পর বের হতে নিষেধ করে দেন। বিকেলবেলাতে এলাকায় হইহুল্লোড় পড়ে যায় যে আলমের লাশ নাকি বিলের একবারে ভেতরে পাওয়া গেছে। দেওয়ান সাহেব এই কথা শুনে ডিপ্রেশনে পড়ে যান। তিনি ভাবতে থাকেন তার জেদের জন্য আজ এরকম হলো। আলম তো প্রথমে যেতে চায়নি, তার জয়ের জন্য তার বন্ধুর প্রাণ গেল। তাছাড়া রাতে সে ভয় পেয়ে তার বন্ধুকে না খুঁজেই একা চলে আসে। এরপর থেকে দেওয়ান সাহেবের স্বপ্নে তিনি এরকম দেখতে লাগলেন যে কিছু বিড়াল যাদের সাইজ অনেক বড়, তারা তার বন্ধু আলমের পেট ফিরে ভেতরের থেকে কিছু একটা বের করে খাচ্ছে। প্রায় সময় তিনি একই স্বপ্ন দেখতে লাগলেন।
স্বপ্নের কথা দেওয়ান সাহেব তার বাবাকে বললেন। তার বাবা আবার হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর আবারও ঝাড়ফুঁক করে দিলেন এবং বললেন ভালো বা বড় কোনো হুজুর থাকলে দেখানোর জন্য। তো আর এটা হুজুর বলে দিলেন যে আর যতদূর সম্ভব আপনারা এই এলাকাটা ত্যাগ করে চলে যান। তো দেওয়ান সাহেবের বাবা বিভিন্ন জায়গায় হুজুর খোঁজার চেষ্টা করেন, কিন্তু সকলে একই কথা বলে দেয়, তারা ওই এলাকা ছেড়ে কোথায় যাবেন। ভেবে না পেয়ে তাদের গ্রামের বাড়ি ফরিদপুর চলে যান। ওখানে গিয়ে ঘর উঠে বসবাস শুরু করতে লাগলেন। সব কিছুই ঠিকঠাক চলছিল। সেই ঘটনার প্রায় 4 বছর পার হয়ে গেছে। দেওয়ান সাহেব তার পরিবার আস্তে আস্তে ভুলে গেলেন অতীতের সেই ঘটনা। তো একদিন রাতে দেওয়ান সাহেব বাজার থেকে একা আসছিলেন। হঠাৎ তিনি শুনতে পান বিড়ালের কান্নার শব্দ আসছে পাশের এক ঝোপ থেকে। তার বুকটা কেঁপে উঠল। পুরানো সেই ঘটনা তার মনে পড়ল। তিনি মনে করে আশেপাশে না তাকিয়ে জোর হাঁটার কদম জোরে বাড়ির দিকে চলে গেলেন, আর কাউকে কিছু না বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাতে তিনি স্বপ্নে বিড়াল দেখে ঘুম থেকে উঠে পড়েন এবং সাথে সাথে তিনি খেয়াল করে দেখতে পান খাটের নিচে অনেকগুলো বিড়াল তারা রয়েছে এবং তারা একটা একটা করে বের হয়ে আসছে এবং লাফ দিয়ে খাটের উপর উঠে পড়ে। তিনি কেন জানি নড়াচড়া করে উঠতে পারছিলেন না। বিড়ালগুলো তার উপর আক্রমণাত্মকভাবে দৃষ্টি তাকিয়ে ছিল এবং তারপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল। যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল, ঠিক সেই মুহূর্তে তার ঘুম ভেঙে গেল। মানে সে এতক্ষণ স্বপ্নের ভিতর স্বপ্ন দেখছিলেন। তিনি উঠে বসেন এবং তিনি উঠে তার ঘরের চারদিকটা ভালো করে দেখে ঘুমিয়ে পড়েন। সকালে তিনি ঘুম থেকে উঠে নাড়াচাড়া করতে পারছিলেন না। সারা শরীর বড় বড় নখের আঁচড়ের দাগে ভরে গিয়েছে। পুরো শরীরে কেমন যেন তিনি শক্তি পাচ্ছিলেন না। হুজুর ডাকা হলো। হুজুর এসে তার মতন তা করে তদবির করে গেলেন। পানি পড়া দিলেন খাওয়ার জন্য এবং গোসল করার জন্য। সরিষার তেল পরা দিয়ে গায়ে দেওয়ার জন্য দেন, আর কিছু নিয়মকানুন বলে তিনি চলে যান। তারপর দেওয়ান সাহেব সুস্থ উঠেন এবং এখন পর্যন্ত তিনি স্বাভাবিক অবস্থাতে আছেন। ঘটনাটি শুনেছিলাম 3 বছর আগে। এরপর তার সাথে আর কিছু ঘটেছিল কিনা আমার জানা নেই। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ঘটনাটির জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করলাম এবং বেশ ব্যতিক্রম ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি যেটা বলবো, মায়াবাই ভৌতিকতায় আপনারা যেহেতু আমাদের রেগুলার ঘটনা শুনছেন, ঘটনা পাঠিয়ে দিবেন আমাদেরকে ভৌতিকতা@gmail.com এই ঠিকানায়। দেরি করবেন না, যত তাড়াতাড়ি ঘটনা পাঠাবেন অবশ্যই শেয়ার করা হবে এবং গতানুগতিক ধারার বাইরে ঘটনা পাঠাবেন। আমি সামির আনসারি আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।